তুলে কিছু বলবি? বৌদির ঘুম ভেঙে গেছে, একবার ভেতরে যাবে? তুমি এখানে থাকোনি, আমি দেখছি। কিন্তু আপনার স্টেটমেন্টটা? পালিয়ে যাচ্ছি না, ভেতরের ঘরে যাচ্ছি। আর সেরকম দরকার হলে থানায় গিয়ে স্টেটমেন্টটা দিয়ে আসবো। কিন্তু আপনার স্টেটমেন্টটা খুব জরুরি। এই মুহূর্তে আমার পেশেন্টের কাছে থাকাটা সবচেয়ে বেশি জরুরি। ডাক্তার দিদি, বৌদি এই কদিন কিচ্ছু খায়নি, কিছু খেতে দেবো? দুধ আছে? আচ্ছা। গরম করে নিয়ে এসো, আমি ঘরে আছি। আচ্ছা। ওই রান্নাঘরের বাইরে বেসিন আছে, ওখানে যাও। এটা কি হলো? গতন নেড়ে উঠতে পারলে না বুঝি? ওই কাপটা কি পিক ফেলবার জন্য? কাপে পিক ফেলেছি তো কি হয়েছে? এখনো বলছো কি হয়েছে? ডোগলা পিচাস কথাকার। বলে কি হচ্ছে কি? চুপ কর, যা তো নিজের কাজে যা। যাচ্ছি, তবে কাপ কিন্তু আমি ধবন করে দিচ্ছি। এই কাপটা আমি ফেলে দিচ্ছি। তো তেলটা বড্ড বেড়েছে দেখছি, থানায় তুলে নিয়ে গিয়ে। তোমার থানাকে কি ভয় পাই নাকি? শোনো শোনো, সব থানা লাগানোর ভয় নাই, পুলিশকে দেখাতে এসো না, সুবিধা হবে না। আমি ওই খালপাড়ের মেয়ে, বেশি বেগরবাই করলে গাল কাটে শান্তিকা দিয়ে একেবারে। তুই যাবি? এসব খালপাড়ের মেয়েদের থেকে একটু সাবধানে থাকবেন, বলা যায় না কখন ছুরি ডাকা। হ্যাঁ, এবার একটু কাজের কথায় আসা যাক। দেখুন, আপনাদের এই স্টেটমেন্টের নিচে একটা সাইন করতে হবে। দুজনই করবেন, কিন্তু প্রথমে আপনি করুন। সিনিয়র সিটিজেন বলে কথা, দিন ধরুন। কি হলো, ধরুন। দিন, আমি সইটা করে দিচ্ছি। হ্যাঁ, এবার আসল কথায় আসা যাক। দেখুন, দিনকাল খুব একটা ভালো নয়, তাই বুঝে শুনে চলাই ভালো। নইলে কোথা থেকে যে কি হয়ে যাবে সে কি আর কেউ আগে থেকে বলতে পারে? তাই একটা সিম্পলি অ্যাক্সিডেন্ট নিয়ে। না, অ্যাক্সিডেন্ট নয়, ওটা মার্ডার। কেন আপনি বারবার অ্যাক্সিডেন্ট বলছেন? Why? আস্তে আস্তে, এই বয়সে এত উত্তেজনা ভালো নয়। উত্তেজিত হব না? একটা খুনের কেসকে আপনি কেন যে বারবার অ্যাক্সিডেন্ট বলে চালাতে চাইছেন সেটাকে আমি বুঝতে পারছি না। আমি ভালো করে জানি আপনাদের ইন্টারেস্টটা কোথায়। আসলে অ্যান্টি সোশ্যালের কাছ থেকে কিছু টাকা খেয়ে। মুখে যা আসছে আপনি তাই বলে যাচ্ছেন। পোস্টমর্টম রিপোর্টে পাওয়া গেছে আপনার ছেলে যখন অ্যাক্সিডেন্ট হয়, then he was fully drunk. No, No, it's a lie. লাই? আপনারা জানেন অঙ্কুরের নামে বীরপুর থানায় র্যাগিং এর অভিযোগ আছে। আমরা বিশ্বাস করি না, কারণ কারণ অঙ্কুর আমার ওই ধরনের ছেলেই নয়। জানি তো, কিন্তু প্রমাণ যে অন্য কথা বলছে। প্রলয় আর বুলেট নামে বিপ্লবের দুই বন্ধু বীরপুর থানায় অভিযোগ জানিয়েছে যে অঙ্কুরি নানা রকম ভাবে প্রতিদিন বিপ্লবকে র্যাগিং করতো, আর সেই র্যাগিং সহ্য করতে না পেরে বিপ্লব সুইসাইড করেছে। না না না, সব 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 মিথ্যে। প্রমাণ কিন্তু আমাদের হাতে আছে, আর প্রমাণ ছাড়া আমরা কোনো কথা বলি না। কিন্তু আপনারা যে অঙ্কুরের মতো একটা ক্রিমিনালের জন্য এত দরদ দেখাচ্ছেন, আপনারা জানেন এর জন্য আমি আপনাদের অ্যারেস্ট করতে পারি। তাই ফালতু ঝামেলায় না গিয়ে যা বলছি সেটা মন দিয়ে শুনুন। কাল একবার সকালে থানায় গিয়ে আপনাদের করা ডায়েরিটা বইটা করে নেবেন। না, ডায়েরি উইথড্র করব না। কেন করব? কিসের জন্য করব? এই আপনাদের প্রশ্রয় কতগুলো অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল অন্যায় করে এই সমাজের বুকে দাপিয়ে বেড়াবে, আর আমরা আমরা তা মুখ বুঝে সহ্য করব? নো 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 নো, নেভার নেভার। দরকার হলে শেষ দেখে আমরা ছাড়ব। হাইকোর্ট যাব, সুপ্রিম কোর্ট যাব, মানবাধিকার কমিশনে যাব। হাইকোর্ট যাবি, সুপ্রিম কোর্ট যাবি, মানবাধিকার কমিশনে যাবি? তোর শালার মতো তোকেও না একদম শেষ করে দেবো। লাস্টে এমন জায়গায় হাফিস করব কোন শুয়োরের বাচ্চাও কোনোদিন খুঁজে পাবে না। চলো যা। অফিসার, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, কাল সকালে থানায় এসে ডায়েরিটা বইটা করে নিবি, নইলে। এই শালা, খালপাড়ে গিয়ে তুই কারখানা শান্তির সামনে মাদি মেলার মতো মেও মেও
ভালো মানুষদের এলা দেখাচ্ছিস? এই শালি রেন্ডি, বেশি বাড়াবাড়ি করবি তো তলপি তল্প সমেত ভরে দেবো। যা বললাম সেটা যেন মনে থাকে। দ্বিতীয়বার এই কারণে এই বাড়িতে যেন আমাকে আর আসতে না হয়। খুব সাবধান। কাল সকালে ডায়েরি উইথড্র। বাচ্চা যে গরম মাটি পেয়েছে অমনি সারা হাত দিয়ে বসে গেছে। কোনটি সারা আমাদের পাল্লায় মজা টের পাইয়ে দিতে না পারে। কি হচ্ছে কি? চুপ কর, শুনতে পাবে। ওকে শুনেই তো আমি কথাগুলো বলছি। ওই হারামির বাচ্চাটা কি আমি ভয় পাই নাকি? আমাকে বলে কিনা আমি রেন্ডি? আরে এই হারামি, আমি তো না হয় রেন্ডি। তোরা কি ভদ্রলোক? তারা ঘুষখোর বেজন্মার জাত। দুটো টাকার জন্য তোরা যা খুশি তাই করতে পারিস। নিজেদের বিবেককে বেচেছিস, দেশকে বেচছিস, এরপরেও নিজেদেরকে ভদ্রলোক বলে বড়াই করিস। তোদের মতন ভদ্রলোকের মুখে না আমি মুতি রে সারা মুতি। ফুলি কিছু মনে করো না প্রফেসর। রাগের মাথায় মুখ থেকে ওইসব উল্টোপাল্টা কথা বল বেরিয়ে আসছে। তোমাদেরকেও বাবু বলি, ওসব ভালো মানুষের জামানা না এখন আর নেই। ওই ছোট লোকগুলোর সঙ্গে ছোট লোকমি না করলে টিকতে পারবে না। ওই গালকাটা শান্তিকে দু বোতল খাইয়ে লেলিয়ে দাও, দেখবে মন্ত্রী থেকে পুলিশ সব সালা তু তু করে ছুটে আসছে। আচ্ছা ঠিক আছে, তুই ভেতরে যা। বৌদিমণি আছে, কি দরকার লাগে না লাগে দেখ। বৌদি কি আর সেই বৌদি আছে গো? ওই ঘটনাটার পর থেকে একেবারে পাথর হয়ে গেছে। আর হবে নাই বা কেন বলো? চোখের সামনে ওরকম জল জ্যান্ত তরতাজা একটা ছেলেকে চলে যেতে দেখলে কে ঠিক থাকতে পারে? আমরা বাইরের লোক, আমাদেরই মনটা হুম করছে। আর সেটা তো দিদি গো, নিজের দিদি। ভেতরে আসতে পারি? কে? দেখ তো ফুলি কে এলো। এক মিনিট ফুলি, তুই বরং ভেতরে যা। বৌদিমণি আছে, ডাক্তার দিদি আছে, কিছু লাগে কিনা দেখ। তোমরা আপনি আপনি নিশ্চয়ই উপরে জানবো, মানে জামাই বাবু। কিন্তু তোমাদের তো আমরা অঙ্কুরের বন্ধু। আমি স্বপ্নছন্দা আর ওরা শ্যামল, আমি অগ্নিশ্বর রায়। হ্যাঁ, অঙ্কুরের কাছে তোমাদের নাম আমি অনেক শুনেছি। তোমরাই তো বীরপুর কলেজের ফাইভ মাস্কেটিয়াস, আর কারো কারো কাছে পঞ্চ পাণ্ডব, তাই তো? হ্যাঁ কাকা বাবু, আপনি ঠিক অনুমান করেছেন। হ্যাঁ, আমরাই সেই পঞ্চপাণ্ডব। নামটা দিয়েছিলেন আমাদের বাংলার প্রফেসর কালিদাস বাবু, কিছুটা পরিহাস ছলে। যেহেতু কলেজে আমরা 5 জন ছিলাম, এক আত্মা এক প্রাণ। অঙ্কুর, বিপ্লব, শ্যামল, অগ্নি আর আমাকে নিয়েই গড়ে উঠেছিল ওই পঞ্চপাণ্ডব। কিন্তু 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 সেই পঞ্চপাণ্ডব আজ আর নেই। আসলে আসলে বিপ্লব আর অঙ্কুরের ওই ঘটনার কিন্তু তোমরা হঠাৎ আমার বাড়িতে। সহানুভূতি দেখাতে আসিনি, শুধু শুধু জানতে এসেছি সেদিন এখানে ঠিক কি ঘটেছিল। হ্যাঁ কি ঘটেছিল? আসলে ঘটনার সময় তো কেউ ছিল না, ছিল একমাত্র তোমাদের মানে অঙ্কুরের দিদি। কিন্তু কোনো কিছু বলার মতো অবস্থা সে এখন নেই। এই বিভৎস ঘটনা চোখের সামনে দেখার পর সে টোটালি আপসেট। ডাক্তার দেখছে। আমাকে তোমরা একটা সত্যি কথা বলবে? বলুন। দেখো দেখো, তোমরা এই আজকালকার ছেলে মেয়েদের না আমি ঠিক বুঝে উঠতে পারি না, মানে মানে চিনতে পারি না। অঙ্কুর অঙ্কুর তো আমার ছেলে, নিজের ছেলেটাকেও চিনতে পারলাম না। বাবা এখন ওসব কথা থাক না। না নীল, আমাকে বাধা দিও না। সেদিনের ঘটনার পর থেকে যখন একা থেকেছি, তখন এই প্রশ্নটা আমাকে কুঁড়িয়ে করে খেয়ে শেষ করে দিচ্ছে। আমার অঙ্কুর কি এমন করলো যে ওখানে তার প্রাণটা দিতে হলো? অন্যায়ের প্রতিবাদ করেছিল। শিক্ষা প্রতিষ্ঠানটাকে পবিত্র রাখতে চেয়েছিল। শিরদাঁড়াটাকে সোজা রেখে বলতে চাইছিল, বলবীর বল ছিল উন্নত মমশির, শির দেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রি। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসর আরস ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময়ে আমি বিশ্ববিধাত্রী। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী। বলবীর আমি চির উন্নত শির,
কবি নজরুলের এই কথাগুলো কবিতাটা শুনতেই ভালো লাগে, বুঝলি? কিন্তু বাস্তবে এর উল্টোটাই দেখা যায়। আজকাল মানুষেরা মাথা উঁচু করে নয়, বরং অন্যের কাছে মাথা নিচু করে বাঁচতেই অভ্যস্ত। আসলে 200 বছরের দাসত্বের অভ্যেস আমাদের এখনো যায়নি। আমরা এখনো যে কোনো পরিস্থিতিকে মানিয়ে চলতেই অভ্যস্ত। ওই পরিস্থিতির মুখোমুখি হতে আমরা ভয় পাই। অথচ অথচ কি আশ্চর্য দেখ, এদেশে জন্মেছিলেন স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষের মতো মানুষেরা, যারা কোনোদিন অন্যায়ের সঙ্গে কোনো রকম আপোষ করেননি। আর আজ মানুষের মুখ থেকে প্রতিবাদের সেই ভাষাটাই হারিয়ে গেছে। তবে তবে তুই দেখিস, আমি কিন্তু কোনোদিন অন্যায়ের প্রতিবাদ করতে পিছু হব না। আরে বাবা, সেই বিশ্বাস তোর উপর আমার আছে। তোর মতো বন্ধুকে পাশে পেয়েছি বলেই না আমি প্রলয় বুলেটদের এ সমস্ত অন্যায় অসামাজিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। আর আমরা বুঝি তোদের এই লড়াই থেকে দূরে সরে নাকি আছি নাকি? হ্যাঁ, একদম না। আরে বাবা, কি করে সরে থাকবি? আমরা না 5 মাস্কেটিয়ার। ও সরি, আমার ভুল। প্রফেসর কালিদাস বাবুর কথা অনুযায়ী পঞ্চ পাণ্ডব। কলেজ ক্যাম্পাসটাকে তো তোরা দেখছি নাচ গানের আখড়া বানিয়ে তুললি। আমরা মোটেও নাচ গান করছি না। আর যদি করেও থাকি তো বেশ করছি। নাচ গান একটা সুস্থ সংস্কৃতির বাহক। কিন্তু তোমাদের মতো ছাত্রছাত্রীদের মধ্যে না নিষিদ্ধ নেশার বস্তু ছড়াচ্ছি না, বা এই কলেজ ক্যাম্পাসে জোয়ার আসরও বসাচ্ছি না। একদম মুখ সামলে কথা বলবি। তোরা জানিস আমরা কে? জানোয়ার বললে না জানোয়ারকেই ছোট করা হবে। তাই তোমরা না জানোয়ার না মানুষ, তোমরা একটা অমানুষ। গলার স্বর নামিয়ে কথা বলো। এটা তোমাদের মস্তানির ঠিক নয়। হ্যাঁ, এটা কলেজ। আমরা এখানে লেখাপড়া শিখতে এসেছি। এটা আমাদের কাছে একটা মন্দির। আর তাই কিছুতেই এই মন্দিরের পবিত্রতা আমরা নষ্ট হতে দেব না। ছাত্রানাং অধ্যয়নাং তপ, কথাটার মানে জানো? জানো না? না জানলে আমাদের কাছ থেকে শিখে নিও। ছাত্রছাত্রীদের কাছে পড়াশোনাটাই হলো তপস্যা। আর তোমরা তাদের সেই তপস্যাতে ব্যাঘাত ঘটিয়ে এই কলেজ ক্যাম্পাসে চালাচ্ছ এক অসামাজিক কার্যকলাপ। কলেজের বেশিরভাগ ছাত্রছাত্রীকে তোমরা বানিয়ে তুলতে চাইছো এক একটা ড্রাগ অ্যাডিক্টেড। জুয়ার আসর বসিয়ে করতে চাইছো তাদের চরম সর্বনাশ। বেশ করেছি, আমরা যা করেছি বেশ করেছি। আমাদের উপর সেই রকমের নির্দেশ দেওয়া আছে, তাই বেশি বাড়াবাড়ি করে নিজেদের বিপদ ডেকে আনিস না। সাবধান। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ভয় নাই। নেতা শখ হয়েছে, বুঝলি? নেতা হওয়ার শখ হয়েছে না? ওইসব নেতাগিরি একেবারে ঢুকিয়ে দেবো। আমার ড্যাড এই কলেজের চেয়ারম্যান আর আমি ইউনিয়নের সেক্রেটারি, তাই আমি যেটা চাইবো এই কলেজে সেটাই হবে। হবে। তোমার বাবা এই কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান বলে কলেজটা তোমার পৈতৃক সম্পত্তি হতে পারে না। আর এই যে ইউনিয়নের কথা বলছো, ইউনিয়ন তৈরি হয় কলেজ ছাত্রদের ভোটে। দরকার পড়লে আমরা কলেজে আবার ভোট করাবো। তোমাদের মতো সুবিধাবাদীদের শুধুমাত্র এই ইউনিয়ন থেকেই নয়, দরকার হলে কলেজ থেকেই তাড়িয়ে ছাড়বো। একদম। শিক্ষা আমাদের জন্মগত অধিকার। আর সেই অধিকারকে যারা কেড়ে নিতে চাইবে তাদের বিরুদ্ধে আমরা গড়ে তুলবো এক প্রতিবাদী ছাত্র দল। তোমাদের কাছে হয়তো রয়েছে পলিটিক্যাল পাওয়ার, কিন্তু আমাদের কাছে আছে স্টুডেন্ট পাওয়ার। আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল। মোদের পায়ের তলায় মূর্ছে তুফান, ঊর্ধ্বে বিমান, ঝড় বাদল। আমরা ছাত্র দল, আমরা ছাত্র দল, আমরা ছাত্র দল, আমরা ছাত্র দল। মোদের আধার রাতে বাধার পথে যাত্রা নামটা পায়। আমরা শক্ত মাটি রক্তে রাঙায় বিষম চালার খায়। যুগে যুগে রক্তে মোদের সিক্ত হলো পৃথ্বীতল। আমরা ছাত্র দল, আমরা ছাত্র দল, আমরা ছাত্র দল, আমরা ছাত্র দল।
দেরি হয়েছে। আমরা কলেজে প্রিন্সিপালকে ব্যাপারটা জানাই, উনি কখনো স্টেপ নেননি। নিতে চাইলেও ওনাদেরকে নিতেই দেওয়া হয়নি। কারণ প্রলয় বাবা রুদ্র সেন যেমন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান, তেমনই একজন ক্ষমতাশালী মানুষও বটে। দেখো দেখো নি দেখো, ঘটনাটা চেপে দেওয়ার জন্যে উপরওয়ালা থেকে কত চাপ দেখো। নীল, হ্যাঁ? আমি দুটো ওষুধ লিখে দিয়েছি, এই নাও ধরো। ঠিক আছে। ওষুধটা কেমন আছে? ভয়ের কিছু নেই, আসলে এরকম একটা শক পেয়েছে তো, মা আর বাচ্চা এটা দুজনের পক্ষেই হার্মফুল। ওকে কি কোনো নার্সিং হোমে? না না না, তার দরকার নেই। নার্সিং হোমের রোগীদের সাথে থাকার চেয়ে এই বাড়ির পরিবেশ ওকে তাড়াতাড়ি সুস্থ করে তুলবে বলে আমার বিশ্বাস। আমরা কি একবার দিদির সাথে তা তোমরা বুঝি বসুধার পরিচিত? আমরা অঙ্কুরের কলেজের বন্ধু। না না, তাহলে তো আমি তোমাদের এখন পারমিশন দেবই না, কারণ তোমাদের দেখলে বা তোমাদের সাথে কথা বললেও যদি না আবার না না, ঠিক আছে, আগে দিদি সুস্থ হয়ে উঠুক। আমরা না হয় কয়েকদিন পরেই আসবো, কি বল? হ্যাঁ, পরেই আসবো। আবার এসো কিন্তু। নিশ্চয়ই আসবো। আসি আসি আঙ্কেল। আঙ্কেল। আসি জানবো। এই চল 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 চল। আচ্ছা মা, আমাকে একটু সত্যি কথা বলবে? কোনো ভয়ের কিছু নেই তো? গত 7 দিন হলো যখনই ও জেগে থাকে না, কারোর সাথে কথা বলে না। হাজার চেষ্টা করেও ওকে আমরা কাঁদাতে পারিনি। ইঞ্জেকশনের ঘুরে হয়তো ঘুমিয়ে থাকে, কিন্তু হঠাৎ হঠাৎ ঘুমের ঘরে কি সব বকবক করে, মাঝে মাঝে আটকে ওঠে। আর যত তাড়াতাড়ি সম্ভব ওকে এই পরিস্থিতি থেকে বার করে এনে সুস্থ করতে হবে, নইলে এই বাচ্চার মানে এই এফেক্টটা ওর বেবির উপর পড়তে পারে। তাহলে কি হবে? কিচ্ছু হবে না, বললাম সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি নাকি। আর তাছাড়া আমি তো শুধুমাত্র একজন ডাক্তার নই, আমি বসুধা আর নীলের বন্ধুও বটে। সেটা সেই জেনেই তো। কলেজ থেকেই তো আমরা একসাথে আছি। জানি মা জানি, সেটা জেনেই তো আমি নিশ্চিন্তে আছি। আসলে অঙ্কুরের ওই অ্যাক্সিডেন্টটাই না না নীল, না, অ্যাক্সিডেন্ট নয়, ওটা মার্ডার। ওটা মার্ডার। এই জনবহুল কলকাতা শহরে রাত্রি 9:30টার সময় কতগুলো অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল আমার ছেলেটাকে ঘর থেকে বার করে নিয়ে গিয়ে আমার এই মেয়ের চোখের সামনে নৃশংসভাবে খুন করেছে। হ্যাঁ, খুন, ক্রিমিনালিটি, মার্ডার। তুমিও কি ওদের মতো অ্যাক্সিডেন্ট বলবে? পুলিশ না হয় টাকার লোভে মিথ্যে কেস সাজিয়ে থামাচাপা দেবার চেষ্টা করছে, তাহলে তাহলে তুমিও এটা মেনে নেবে? জানো মা, আমার ছেলেটা আমার ছেলেটাকে না মানে কাণ্ড কাণ্ড বাড়ির সামনে পড়েছিল। প্লিজ মেশমশাই, আপনি শান্ত হন। শান্ত হতে পারছি না মা, শান্ত হতে পারছি না। যে যায় সে তো আর ফিরে আসে না মা। জানো মা, ওদের মা মারা যাবার সময় ওদের মুখের দিকে তাকিয়ে আমি কষ্টটা সহ্য করেছি। ছেলেটা অকালে চলে গেল, সেটাও সইবার চেষ্টা করেছি। এবার যদি মেয়েটাকেও। প্লিজ মেশমশাই, আপনি এইভাবে ভেঙে পড়বেন না। এখন আপনাকেই তো শক্ত থাকতে হবে, নইলে নীল আর বসুধাকে মনের জোরটা দেবে কে? আচ্ছা নীল, এই ঘটনার কি কোনো আই উইটনেস পাওয়া যায়নি? এসব ঘটনার কোনো আই উইটনেস থাকে তনুশ্রী? আর যদিও বা কেউ দেখে থাকে, কেউ কি নিজের থেকে এগিয়ে আসে? আসে না নীল, কেউ এগিয়ে আসে না। মানুষ তার মেরুদণ্ড হারিয়ে একটা মেরুদণ্ডহীন প্রাণীতে পরিণত হয়েছে। সত্যি তাই। এখন আমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। প্রতিবাদ করবার বা সত্যি কথা বলবার সাহসটা আমরা হারিয়ে ফেলেছি। মানুষের বিপদে এখন আর মানুষকে কাছে পাওয়া যায় না, কেউ এগিয়েই আসে না। কেউ যে এগিয়ে আসে না, এই কথা আমি বলি কি করে বলো তনুশ্রী? নাহলে বিপ্লব ও অঙ্কুরের মতো ছেলেদের মরতে হয় কেন? ঠিক বলেছ নে, ঠিক বলেছ।
বিপ্লবরা কখনো মরে না, তারা প্রতিবাদের শক্তি রেখে যায় অঙ্কুরে। আবার একটা নতুন অঙ্কুর আসছে, আসছে আমার বসুধা মায়ের গর্বে। দেখুন একটা আমার আমার নতুন অঙ্কুরের যেন কোনো ক্ষতি না হয়, ডাক্তার, কোনো ক্ষতি। হ্যালো হ্যালো, কার ফোন? জানি না, বোধহয় রং নাম্বার। এখন আমি আসিনি, চেম্বারে যেতে হবে, পেশেন্টরা ওয়েট করছে। পারলে ওবেলায় একবার দেখে যাব। তুমি ওষুধগুলো আনিয়ে নি। হ্যাঁ শিওর। মেসমশাই আসছি, এসো মা। কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা মা, আচ্ছা। আর দরকার হলে ফোন করো। আচ্ছা। আমি ততক্ষণ একটু বসুধা মার সঙ্গে দেখা করে আসি। আমি দেখা করে আসি, আমি দেখা করে আসি। আমার মেয়েটার সঙ্গে একটু দেখা করে আসি, আমার মেয়েটার সঙ্গে দেখা করে আসি। হ্যালো হ্যালো, জাস্ট হ্যালো হ্যালো, কি ব্যাপার? ফোন করছেন অথচ কথা বলছেন না, এটা কি ধরনের অসভ্যতা? নীলাদ্রি সোম বলছেন। হ্যাঁ বলছি, আপনি কে? আমার পরিচয়টা আপনার পরে জানলেও চলবে, তার আগে বলুন তো, বিপ্লবের লেখা চিঠিটা কি আপনাদের কাছে? কে বিপ্লব? আপনার শালক অঙ্কুর চৌধুরীর বোঝম ফ্রেন্ড। না হতে পারে, কিন্তু বিপ্লবের চিঠি আমাদের কাছে থাকবে কেন? কেন থাকবে সেটা তো আপনারাই জানেন। শুনুন, ওই চিঠিটা আমাদের চাই। আমরা আমরা কোনো চিঠির কথা জানি না। জানতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। জানার চেষ্টা করুন না, না হলে বিপদে পড়বেন। অঙ্কুরও আমাদের সাথে চালাকি করার চেষ্টা করেছিল, তার ফলটা তো। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? না, হয় না, বাস্তবটা বোঝাচ্ছি। আমরা মানুষকে প্রথমে বোঝাই, একবার, দুবার, 10 বার, কিন্তু তখনও না বুঝলে তাকে তখন ভালো ভালো, খুব ভালো। এই নীলাদ্রি বাবু, বুঝলেন না? হ্যালো হ্যালো হ্যালো, কেন আপনি আমাকে বারবার ভয় দেখাচ্ছেন? ওই হ্যালো হ্যালো, কার সঙ্গে কথা বলছো? লাইনটা কেটে দিয়েছে। কার ফোন? জানি না, ফোনে হুমকি দিচ্ছে। স্কাউন্ডারেল, হুমকি দিচ্ছে, খুন করবে, আবার হুমকি দেবে। দেশে কি আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই? নীল, 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 কি হয়েছে বসুধা? কি হয়েছে? তুমি এই অসুস্থ শরীরে উঠে এলে কেন? কি হয়েছে? ওই ঘরে না কেউ আছে। ওই ঘরে? হ্যাঁ। ওই ঘরে কি আছে? জানি না, কিন্তু কিন্তু অনেকক্ষণ থেকে আমাকে চারপাশ করে কি সব যেন বলছে, কিন্তু আমি নাকি
কিছুই। আশ্চর্য তো, কোনো বাইরের লোক তো এখান দিয়ে গেলে দেখি। আমি দেখছি। ওই ঘরে তো কেউ নেই, জানলা তো বন্ধ। না না, নিশ্চয়ই আছে, তুমি একটু ভালো করে দেখো নি। বাবা বাবা বাবা, বিশ্বাস করো, আমি একটু বানিয়ে বলছি না। ওই ঘরে কেউ একটা আছে, চাপা স্বরে কাঁদছে, আমাকে কিছু একটা বলতে। বসুদা, এটা তোমার মনের ভুল। বসু, আমার মনের ভুল হবে, সবই তো ভুল। এই যে সবাই বলে ভাইকে ফোঁটা দিলে, ভাইয়ের হাতে রাখি পরালে ভাইয়ের নাকি কোনো বিপদ হয় না, এটাও তো একটা ভুল ধারণা। আমিও তো সেদিন আমার ভাইয়ার হাতে রাখি পরিয়েছিলাম, খুব শক্ত করে রাখি বেঁধেছিলাম, আর বলেছিলাম ভাইয়ার হাতে বাঁধলাম রাখি, ভাইয়া হবে আমার চিরসুখী, চিরসুখী, চিরসুখী। ভাই সাথী মোর কত না আপন, নেই ভুলে যাওয়ার কোনোই কারণ। ভাই সাথী মোর কত না আপন, নেই ভুলে যাওয়ার কোনোই কারণ। তোর মনে কভু দেব না তো দুঃখ, তোর মনে কভু দেব না তো দুঃখ, হাসাবো তোকে সারা জীবন। রাখি বাঁধলে মন রাখবে মা, রাখি বাঁধবো রাখবো মা। ভাই সাথী মোর কত না আপন, নেই ভুলে যাওয়ার কোনোই কারণ। তোর না সবসময় দুষ্টুমি। কালকে যখন ফোন করে জিজ্ঞাসা করলাম রাখি দিনে আসছিস কিনা, কেন মিথ্যে করে বললি যে তুই আসতে পারবি না? আরে বাবা, এটাই তো সারপ্রাইজ। না বলে হুট করে চলে এসে কেমন চমকে দিলাম বল। কত একটা দিদির সঙ্গে এরকম ফাজলামি কেউ করে? আচ্ছা, করবো না। জানিস তুই আসবি না শুনে মনটা আমার এত খারাপ হয়ে গিয়েছিল না। আচ্ছা বাবা, এখন তো আর মন খারাপ নেই, কি তাই তো? ছস করে মারতে হয় তোমার একখানা আরে বাবা, চড়। তোর সাথে মজা করছিলাম তো। আচ্ছা তুই বল, তোর হাত থেকে রাখি না পড়লে আমার নিজের ভালো লাগছে? তাছাড়া সেই ছোটবেলা থেকে শুনে আসছি, বোনের হাত থেকে ফোঁটা নিলে আর রাখি পড়লে কোনো বিপদ নাকি ভাইকে স্পর্শই করতে পারে না। ইংরেজি, তাই তো? একদম। যাক বাবা, এবার না আমি মনে মনে একটা জোর পেলাম, জানিস? তোর এই রাখি রক্ষা কবচের মতো আমাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে। আমার আর কোনো ভয় নেই। কিসের ভয় রে ভাইয়া? হয়, আরে ও কিছু না, এমনি বলছিলাম। বাদ দে তো সব কথা। তার আগে জিজি, আমাকে একটা কথা বলতো। কি রে? আমার সাকরেদের আসতে আর কত দেরি আছে? হ্যাঁ, সাগরেদ? হ্যাঁ। সাগরেদ মানে? সাকরেদ মানে? হ্যাঁ। বুঝতে পারলি না? না। তুই সত্যি বুঝতে পারলি না? না, তোর সাগরেদ আমার এখানে আসবে আমি বুঝতে পারছি না ভাইয়া। আরে বাবা, কাজিন অফ অঙ্কুর চৌধুরী। তোকে কে বললো? বাবা নিশ্চয়। আরে বাবা, সে যেই বলে থাকে, তুই আগে বল কবে আসছিস? হ্যাঁ, সে এখনো অনেক দেরি আছে। এখন অনেক দেরি? সত্যি? ভালো লাগে না। আরে বাবা, এমনিতে তুই মামা বাবার খবরটা শুনতে শুনতে 4 বছর 3 মাস 21 দিন পেরিয়ে গেল। হ্যাঁ, তুই কি এতদিন ধরে বসে বসে হিসেব করছিলি নাকি? সেটা করতেই হবে। আরে বাবা, আফটার অল মামু বলে কথা। হ্যাঁ, এই জিনিস জানিস, এই মামু ডাক্তার শুনবার জন্য না আমি ভীষণ এক্সাইটেড হয়ে আছি। ওকে নিয়ে
নিয়ে আমার অনেক অনেক স্বপ্ন আছে রে। কিন্তু ভাইয়া স্বপ্ন দেখতে হলে রাত্রিরে তো ভালো করে ঘুমোতে হয়, কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে যে তুই বেশ কয়েক রাত্রি ঘুমোস না। চোখের নিচে কালি পড়ে গেছে, মাথার চুলগুলো কিরকম যেন উস্কো খুস্কো। কি হয়েছে রে ভাইয়া? এনি প্রবলেম? প্রবলেম? প্রবলেম কি যে সব উল্টো পাল্টা বলিস না। শোন দিদি শোন, হ্যাঁ ঘুমিয়ে ঘুমিয়ে না কখনো স্বপ্ন দেখা যায় না। স্বপ্ন সেটাই যেটা মানুষকে ঘুমোতে দেয় না। না এই তখন থেকে তোর সঙ্গে বক 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 করে করে না আমার গলাটা একদম শুকিয়ে কাপ হয়ে গেছে। যা না একটু ভাইটার জন্য জল নিয়ে আয় না। আচ্ছা বেশ, তুই এখানে বস, নিয়ে আসছি। মিষ্টিগুলো খেলি না ভাইয়া? ও পরে খাবো, নিয়ে আয়। আচ্ছা বেশ। হ্যালো, হ্যাঁ বল। হ্যালো অঙ্কুর, তুই কোথায়? কেন, কি হয়েছে? বিপ্লবের লেখা চিঠিটা যে তোর কাছে আছে সেটা ওরা জেনে গেছে। কি করে? স্বপ্ন বলে দিয়েছে। আসলে আসলে ওকে সেভাবে দোষ দেওয়া যায় না। ওর মতন পরিস্থিতিতে পড়লে হয়তো আমরাও বলে দিতাম। কেন কেন ওরা কি করেছে সব সাথে? ওরা ওরা আমার সাথে নোংরামি করতে গেছিল অঙ্কুর। আমার কাপড় ধরে ওরা। কি বলছিস নাকি? ঠিকই বলছি। তারপর তারপর থেকে ওরা তোর খোঁজ করেছে অঙ্কুর। শোন অঙ্কুর শোন, তুই আর এই কদিন একদম কলেজে আসিস না। হ্যাঁ অঙ্কুর, আসিস না। শোন শোন, আমি এখন দিদির বাড়িতে আছি, কদিন এখানেই থাকবো। তারপর বিপ্লবের লেখাটা লালবাজারে জমা দিয়ে পুলিশের সাহায্য নিয়ে ওদের প্রত্যেককে অ্যারেস্ট করাবো। খুব ভালো কথা। আচ্ছা, শোন, এই কথাটা যেন ওদের কাছে কোনোভাবে না যায়। হ্যাঁ হ্যালো অঙ্কুর, তুই নিশ্চিন্তে থাক। দরকার পড়লে আমরা কয়েকদিন কলেজে আসবো। কিন্তু অঙ্কুর অঙ্কুর তুই সাবধানে থাকিস। ওদের কোনো বিশ্বাস নেই, ওদের বিশাল সোর্স। ঠিক পার করে নেবে। তুই কোথায় আছিস? তো তাতে কি, জানলেই বা কি, এটা বীরপুর নয়, হ্যাঁ এটা কলকাতা শহর। এখানে নিশ্চয়ই ওদের মস্তানি চলবে না। আচ্ছা শোন শোন শোন, আমি এখন ফোনটা রাখছি। তোদের আমাকে কল করবার কোনো দরকার নেই। সুযোগ সুবিধা বুঝে আমি তোদের সাথে যোগাযোগ করে নেবো। ঠিক আছে? ঠিক আছে, রাখছি। কি রে, চমকে উঠলি কেন? না চমকাবো কেন, আসলে একটা কথা ভাবছিলাম তাই। কি রে? ও হ্যাঁ, জলটা দে। কে ফোন করেছিল রে ভাইয়া? ফোন ওই আরে আমাদের পঞ্চপাণ্ডবের একজন। আচ্ছা ওসব কথা বাদ দে, তার আগে জিজি এদিকে আয়, একটা কথা বল। তুই আমার সাকরেদের জন্য কোনো নাম ঠিক করেছিস? নাম? না, এখনো ঠিক করিনি। সে কি রে, তুই আমার সাকরেদের জন্য এখনো কোনো নাম ঠিক করিসনি? তবে আমি কিন্তু একটা নাম ভেবে রেখেছি। কি নাম রে ভাইয়া? বলবো? হ্যাঁ। না থাক, বাদ দে, বলবো না না, বলো বললা বললা ভাইয়া, নাম ঠিক করিস। বাদ দে, বলবো না, বলবো। ভাইয়া। আচ্ছা বলছি বলছি বলছি, শোন। সকাল। বাহ, ভারী সুন্দর নাম তো, আর কখনো বটে। কি হয়েছে রে ভাইয়া? হ্যাঁ ভাইয়া, কি হয়েছে? ওই কিছু না তো। আসলে আসলে তোর এই জানলার পর্দার কালারটা এত সুন্দর না, মানে কি ভাইয়া, আমাদের মা যখন মারা যান তখন তোর বয়স 4 আর আমার বয়স 12। সেই তখন থেকে তোর সমস্ত দায়িত্ব আমি আমার নিজের কাঁধে তুলে নিয়েছি। তোকে স্নান করানো, খাওয়ানো, আমার বুকের উপর শুয়ে ঘুম পাড়ানো, সমস্ত কিছু করেছি আমার এই নিজের হাতে। এমনকি তোর অসুখ করলে রাতের পর রাত তোর মাথার কাছে জেগে থেকেছি। তোর প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস আমার বড় চেনা রে ভাইয়া। আসলে আসলে আমি তো তোর শুধু দিদি নই ভাইয়া, আমি যে তোর মা। লক্ষ্মী ভাই আমার কাছে কিছু লুকোস না। কি হয়েছে একটু খুলে বল না ভাইয়া। খুলে? হ্যাঁ। খুলে বলবো মানে? কি হয়েছে আমার যে আমি খুলে বলবো? আমি তোর থেকে লুকোবো না কেন? কি সব উল্টো পাল্টা ভাবছিস না? কি হলো? আরে সত্যি কিছু হয়নি? জিজি জিজি, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আচ্ছা বেশ, তো তুই বলেই দে না যে না কিচ্ছু হয়নি। ভাইয়া, এই ভাইয়া, কি হয়েছে রে ভাইয়া? এই ভাইয়া, কি হয়েছে ভাইয়া? জিজি জিজি, বিপ্লবকে ওরা খুন করেছে। বিপ্লব? কে বিপ্লব? তোদের এই পঞ্চপাণ্ডবের একজন? কিন্তু কিন্তু তুই যে বলেছিলি বিপ্লব ওই হস্টেলের ছাদ থেকে পা পিছলে পড়ে গিয়ে। মিথ্যে মিথ্যে
আমাকে দিয়ে ওরা জোর করে মিথ্যা বলিয়ে নিয়েছিল। ওরা ওরা কারা? ওরা 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 ওই প্রলয়রা। প্রলয়রা মানে? মানে প্রলয় সেন আর বুলেট মন্ডলের দল। আমাদের আমাদের কলেজের হোস্টেলটা না বেশ কয়েক মাস ধরে ওই অ্যান্টি সোশ্যালগুলোর আড্ডা হয়ে উঠেছে। কলেজ আর হোস্টেলে অবাধে চলতো রাজ্যের কারবার, আর সেই সঙ্গে কলেজের জুনিয়র ছেলেগুলোকে নিয়ে বসতো জুয়ার আড্ডা। সে কি রে, তোদের ওই হস্টেলের সুপারিনটেন্ডেন্ট কিংবা কলেজের প্রিন্সিপাল তারা কেউ কিছু জানতেন না? আরে জানতেন জানতেন, সব জানতেন, আমরাই তো জানিয়েছি। কিন্তু নিজেদের চাকরি বজায় রাখতে গিয়ে ওনারা ব্যাপারটাকে সেভাবে আঙুলি দেননি। তবে তবে আমরা এর বিরোধিতা করি, বিশেষ করে বিপ্লব। ও কোনো কিছুর পরোয়া না করে বীর প্রধানের একটা অভিযোগ জানায়। ও সেটা অবশ্য আমরাও ছিলাম। বীর প্রধানের অফিসার ইনচার্জ ওকে একটা লিখিত অভিযোগ জমা দিতে বলে। কিন্তু কিন্তু কি করে যেন এই কথাটা ওদের কানে পৌঁছে যায়। না 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 না, আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি। এই অপদার্থ প্রিন্সিপাল, ওদের এত বড় সাহসটা হলো কি করে? কাউকে কিছু না জানিয়ে সোজা থানায় চলে গেল। আমি তো তোমাকে আগেই বলেছি ড্যাড, ওই ওরা, বিশেষ করে ওই বিপ্লব নামের ছেলেটা একটা পাজির পাজারা। আরে ওর নেতৃত্বেই তো মায়ের ভোগে পাঠিয়ে দেবো ব্যাস। আপনাকে না বসুন, ইয়ে মানে বন্ধ করে দেব। আমার এলাকায় আমি কাউকে দাদাগিরি করতে দেব না। আপনি শুধু একবার আমাকে অর্ডার দিয়ে দেখুন না স্যার, ওদের আমরা কি হাল করে ছাড়ি। এই না 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 না, ওদের তোমরা কোনো ক্ষতি করো না। দরকার হলে আমি ওদের এই প্রিন্সিপাল, দরকার হলে মানে হোয়াট ডু ইউ মিন? আচ্ছা, আপনার কি মনে হচ্ছে আমি বিনা দরকারে আপনার সাথে গুলতানি মারতে এসেছি? হ্যাঁ এই না, ছি 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 ছি, এই কথা বলে আমায় লজ্জা দেবেন না। আপনি কত বড় একজন সম্মানীয় মানুষ, তার উপর আবার এই কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান। তাহলে বুঝতে পারছেন তো আমি মানুষটা খুব একটা ফেলনা নয়। এই এলাকা অধিকাংশ মানুষের টিকিট আমার হাতে বাঁধা। এমনকি আপনার এই সাদের চাকরির সুতোটা আমার হাতের মুঠো। বেশি বেগরবাই দেখলে উপর মহলকে বলে যেই সুতো টন দেব। অমনি আপনার সাথে চাকরিটিও এনওটি নট হয়ে যাবে। দেখাবো নাকি শুধু টেনে দেখাবো নাকি, দেখাবো নাকি শুধু টেনে দেখাবো নাকি। আহা, আপনি শুধু শুধু আমার ওপর মাথা গরম করছেন। আরে বাবা, আমি কি কোনোদিন আপনার কথার অমর্যাদা করেছি বলুন? করিনি তো। তাহলে এই যে আপনি বললেন ওদের 5 জনকে ডেকে পাঠাতে, আমি সঙ্গে সঙ্গে ওদের ডাকতে পাঠালাম তো। ওরা আসুক, তারপর আপনার সামনেই আমি ওদের। না, আপনি কিছু বলবেন না। যা বলার, যা শাস্তি দেওয়ার দেবে রুদ্র সেন। দেবেন, হ্যাঁ দেবেন, নিশ্চয়ই দেবেন। প্রিন্সিপাল যদি কলেজের বাবা হয়, গভর্নিং বডির চেয়ারম্যান সেই বাবারও বাবা। দাদু! তাই আপনার যা খুশি আপনি তাই করবেন। শুধু আমার সাধের চাকরিটার দিকে আপনি হাত বাড়াবেন না। এই বয়সে ট্রান্সফারের ধকলটা ঠিক নিতে পারবো না। দোহাই আপনার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ড্যাড, ওই ওরা এসে গেছে। স্যার একবার শুধু আপনি আমাকে অর্ডার দিন, তারপর দেখুন ওদের জন্য আমি। না, বদ ছেলে, না তেলে না ঝোলে। না, তোরা কেউ কিছু করবি না। যা বলার, যা করার করবে রুদ্র সেন। বাবা, আপনি আবার সনের মতন বসে রইলেন কেন? আরে বাবা, ওদের একটু ভেতরে আসতে বলুন না। হ্যাঁ, উঠুন তাড়াতাড়ি ভেতরে আসতে বলুন। ইয়েস, কাম ইন। গুড আফটারনুন স্যার। আপনি আমাদের ডেকেছিলেন? উনি নয়, আমি। আরে এসো এসো পঞ্চমুখ। উনি নয়, আমি ডেকেছিলাম। এই তোমরা জানো কিনা জানি না, উনি আমাদের কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান। শুধু তাই নয়, উনি এই বীরপুর অঞ্চলের একজন স্বনামধন্য মানুষও বটে। রাজনীতির কোনো গুরুত্বপূর্ণ পদে না থেকে এখানকার রাজনৈতিক দাদাদের দণ্ডমুণ্ডের কর্তা। আরে এরা তো আমার টিকুজি কুষ্টি নিয়ে চলে এসেছে। ভালো ভালো, খুব ভালো। তোমরা তো আমার সবই খবর রাখো দেখছি। হ্যাঁ, গুড
ভেরি গুড। এই বাইরে খবর রাখার জন্য রুদ্র সেন ভীষণ খুশি হয়েছে। ড্যাড স্যার, কিন্তু কিন্তু তোমাদের একটা ব্যাপার যে আমার ভীষণ খারাপ লেগেছে। কি স্যার? তোমরা নাকি বীরপুর থানায় কলেজে অসামাজিক কাজ চলে বলে অভিযোগ করেছো। হ্যাঁ করেছি। বাট কিন্তু কথাটা তো মিথ্যে নয়। আপনি যখন এই কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান, তখন আপনার তো অজানা থাকার কথা নয় স্যার। এই কলেজ হোস্টেলে দিনের পর দিন, মাসের পর মাস চলছে নানান অসামাজিক কাজকর্ম। ছাত্রছাত্রীদের মধ্যে ড্রাগস ছড়িয়ে ধীরে ধীরে তাদেরকে ড্রাগসের প্রতি আকৃষ্ট করে তোলা। কলেজ ক্যাম্পাসে হস্টেলে নিয়মিত জুয়ার আসর বসানো, এমনকি মেয়েদের শালীনতা নিয়ে ওরা। তোমরা এই ব্যাপারে ইউনিয়নকে কিছু জানাওনি? সর্ষের মধ্যে ভূত থাকলে সেই সর্ষে দিয়ে ভূত তাড়ানো যায় না স্যার। তার মানে তোরা বলতে চাইছিস? বলতে চাইছি না, বলছি। ঠাকুর ঘরে কি? আমি তো কলা খাইনি। আমার বস দেখুন স্যার, দেখুন ক্ষেতের অবস্থাটা আপনারা নিজেদের চোখেই দেখুন। যেখানে কিনা আপনি প্রেজেন্ট, কলেজের চেয়ারম্যান স্যার প্রেজেন্ট, সেখানে কিনা আপনাদের সামনেই। বেশ করেছি, আমরা যা করেছি বেশ করেছি। নাতি স্যার কিছু করতে পালন করে দিয়েছে, তা না হলে আছে কেন? মানতে পারবে না। কলেজে ইউনিয়ন তৈরি হয় ছাত্রছাত্রীদের সুবিধা অসুবিধা দেখবার জন্য। ছাত্রছাত্রীরাই ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে ইউনিয়নকে সঠিকভাবে চালাবার জন্য। একদম। কিন্তু সেই ইউনিয়নের মাথায় যখন কোনো উল্টো পাল্টা কাজে জড়িয়ে পড়ে না, তখন তাদের সেই চেয়ার আগে বসে থাকার কোনো অধিকারই থাকে না। আমরা কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা কলেজের সুষ্ঠু পরিবেশে সুস্থভাবে পড়াশোনা করতে চাই। আর সেই কাজে যে বা যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে কলেজের স্টুডেন্টরা স্টেপ নেবে। আরে বাবা, এই কি করতে চাইছো তোমরা? দেখো কাণ্ড। কলেজে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনবার জন্য আন্দোলন। কলেজকে আবার তার সব মহিমায় ফিরিয়ে আনবার জন্য আন্দোলন। আন্দোলন কাঁচকলা, তোমরা কিছু করতে পারবে না। দেখো পঞ্চমুখ, তোমাদের এখন বয়সটা কম, তোমাদের রক্ত এখন বড়, তাই এমন কিছু করে বসো না যে পরে আবার তোমাদের পস্তাতে হয়। ভয় দেখাচ্ছেন স্যার? আপনি কি আমাদের ভয় দেখাচ্ছেন? কিন্তু একটা কথা জেনে রাখুন, আমরা কেউ না আপনাকে ভয় পাচ্ছি না স্যার। আর ভয় পাবোই বা কেন? হ্যাঁ, পৃথিবীর পালা বদলের ইতিহাস ঘাটলে দেখা যায় অন্যায়কে দূর করে ন্যায় প্রতিষ্ঠা করতে অনেক রক্ত ঝরাতে হয়েছে। তাই আমরা না হয় রক্ত ঝরাবো, চলে যাব, তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এই বিশ্বকে সকল শিশুর বাসযোগ্য করে যাব আমরা। নবজাতকের কাছে এ আমাদের দৃঢ় অঙ্গীকার। তারপর হব ইতিহাস। জমের আর এক নাম রুদ্র সেন, তাই রুদ্র সেন দিচ্ছে ডাক, পঞ্চমুখ হুঁশিয়ার। ভয় দেখে আমাদের মধ্যে জ্বলতে থাকা আগুনটাকে না নিভিয়ে দেওয়া যাবে না রুদ্র সেন, কারণ আমরা এই আগুনটাকে দাবানলের মতো ছড়িয়ে দেবো এক স্টুডেন্টের অন্তর থেকে সব স্টুডেন্টের অন্তরে। একদম। বেশি বার বেরো না, সাবধান। বেশি বার মারলে তোমাদের সব কটার ঠাঁই হবে ওই ইতিহাসের পাতায়। কিরে, আজ শনিবার, অথচ তুই হোস্টেলে বাড়ি আসলি না রে, সামনে তো রাখি পূর্ণিমা, তখন তো কয়েকদিন জিজির বাড়িতে যেতেই হবে। তার উপরে সামনে সেমিস্টারের যা চাপ, তাই বাড়ি গিয়ে সময় নষ্ট না করে এখানে পড়ে টাইমটা সদ্ব্যবহার করছিস, কি তাই তো? একদম। গুড বয়। আচ্ছা, তো সেই একই কথা তো আমিও তোকে বলতে পারি। তুই এই উইকেন্ডে বাড়িতে নাকি হোস্টেলে কি করছিস? হ্যাঁ, আরে বাবা, সোমবার ফার্স্ট আওয়ারে লালবাজারে দেখা করতে যেতে হবে না? ও হ্যাঁ, অবশেষে বহু কষ্ট করে কানেকশনটা পেয়েছি। আমাদের একটা ছোট্ট গাফিলতির জন্য না এই সুযোগটা হারাতে আমি রাজি নই রে। হ্যাঁ, এটা তুই একদম ঠিক বলেছিস। কারণ বীরপুর থানার অফিসারকে তো দেখলাম আমাদেরকে একটা লিখিত অভিযোগ জমা দিতে বলে
পরে বেমালুম পাল্টি খেয়ে আর পাত্তাই দিল না। আরে বাবা, সবটাই হয়ে যায় রুদ্র সেনের জন্য। সেটাই। বীরপুরে থাকবে অথচ রুদ্র সেনের কথা শুনে চলবে না, তাও কি হয়? সেই শোনে শোনে, রুদ্র সেনের কথা সবাই শোনে, কিন্তু তোরাই শুনতে চাইছিস না যে? কে কে তোমরা? না জিজ্ঞেস করে মুখোশ পরে আমাদের ঘর ঢুকেছে কেন? মৃত্যুদূত! মৃত্যুদূত কারোর পারমিশন নিয়ে আসে না। মৃত্যুদূত মানে? মানে মানে তোদের মরবার সময় ঘনিয়ে এসেছে। তোদের অনেক বোঝানো হয়েছে, কিন্তু তোরা বুঝতে চাস না। পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে, তোদের দুজনেরও মরবার পাখা গজিয়েছে। তাই আমরা এসেছি সেই টানাগুলোকে একেবারে ছেড়ে দিতে। চুপচাপ দাঁড়িয়ে থাক, তাহলে ও তো মরবেই, সাথে তুইও খালাস হয়ে যাবি। চোখের সামনে বন্ধুকে মার ফেলা দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকবো? না না না, আমার গায়ে হাত হাত সালা, এই দুটো কে? মাথা গরম করিস না, ওদের কাছে নির্দেশ আছে, একটা মরবে আর একটা ফাঁসবে। কলেজে ড্রাগসের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলিস, আজ তোকেই না শালা ড্রাগস খাইয়ে ছাড়বো। ছাড়, মরে যাবো, ড্রাগস কিছু নেবো না, ছাড়। আবার শালা নিবি না, নিবি না, মরবার আগে ড্রাগস নিবি না, তা কি হয়? না, কুন্ডুকুর মরে গায়ে হাত, ফাঁস আগে। আরে ধর তো আগে। এদিকে এদিকে। চল, মালটাকে একটু টপকে দি, মরবে ও আর কেস খাবে। শেষ পর্যন্ত একটা বন্ধুর হাতেই বন্ধুকে। তার মানে কি বলতে চাইছেন আপনি? আমি তো কিছু বলছি না, যা কিছু বলছে সবটাই সাক্ষ্য আর প্রমাণ। ওই দেখো, কিসের সাক্ষ্য, কিসের প্রমাণ? আপনাদের কলেজ হোস্টেলের সিকিউরিটি গার্ড তার বয়ানে জানিয়েছে যে এই বিপ্লব ছেলেটা আর তার বন্ধু অঙ্কুর, হ্যাঁ অঙ্কুর নাকি নিয়মিত ড্রাগস নিত, আর তাই বোধহয় তার রাতে নেশার পরিমাণটা বড্ড বেশি হয়ে গেছিল। তাই নেশার ঘরে ছাদ থেকে পড়ে গিয়ে, আর নয় তোর বন্ধু অঙ্কুর, হ্যাঁ অঙ্কুর ওকে ধাক্কা দিয়ে। আমরা এসব কথা বিশ্বাস করি না। এগুলো সব আপনাদের মন গড়া কল্পনা। যারা চিরদিন ড্রাগসের বিরুদ্ধে লড়াই করে এসেছে, শেষে তারা কিনা ড্রাগস দেয়, এ কথা কেউ বিশ্বাস করবে না। বিশ্বাস করো, আমি তো বিশ্বাস করিনি, কিন্তু কিন্তু কি করব বলো, সমস্ত প্রমাণটাই তো ওদের বিরুদ্ধে। দেখছো না, থানার জিজ্ঞাসাবাদের জন্য অঙ্কুরকে এগুলো সব কেমন আটকে রেখে দিয়েছে। এগুলো সব আপনাদেরই প্ল্যান। বিপ্লব আর অঙ্কুরকে কন্ট্রোল করা যাচ্ছিল না বলে একজনকে মরতে হলো, আর একজনকে সেই মৃত্যুর অপবাদে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু একটা কথা আপনারা ভালো করে জেনে রাখবেন মিস্টার রুদ্র সেন,
ধর্মের কল বাতাসে নড়ে, যেটা সত্যি সেটা প্রকাশ পাবে। তারপর থেকে থানা থেকে ফিরে আসবার পর থেকে ওরা সবসময় আমাকে চোখে চোখে রাখতো। কারোর সঙ্গে দেখা করা তো দূরের কথা, সামান্য কথা পর্যন্ত বলতে দিত না। আর ওরা চাইছিল যাতে আমাকে দিয়ে স্বীকার করাতে পারে যে আমি বিপ্লবকে নেশায় ঘুরে ছাদ থেকে ধাক্কা মেরে ঠেলে ফেলেছি। তুই ওদের উল্টোপাল্টা কিছু বলে দিস তো? আমি এরকম কিচ্ছু বলি, আমি শুধু একটা কথাই বলে গেছি, আমি বিপ্লবকে খুন করিনি। সেদিন যারা তোদের ঘরে এসেছিল তাদের তোরা চিনতে পারিসনি? আরে বললাম না, ওদের মুখোশ দিয়ে সব মুখ ঢাকা ছিল, কিন্তু ওদের গলার স্বর আমাকে চিনিয়ে দিয়েছিল ওরা কারা। ভাইয়া তুই এত সমস্ত কথা আমাকে এতদিন কেন বলিসনি বলতো? বললাম তো, থানা থেকে ফিরে আসার পর থেকে আমাকে ওরা চোখে চোখে রাখতো। আমার সেলফোনটাকে পর্যন্ত ওরা কেড়ে নিয়েছিল। খুব চেনাশোনা কেউ যদি ফোন করতো তখন ওরা ফোনটা আমার হাতে দিত, আর পাশে দাঁড়িয়ে থেকে শুনতো আমি কি বলছি। সেই জন্য যখন তুই আমাকে রাখির আসার জন্য আমাকে ফোন করেছিলিস, আমি বলতে বাধ্য হয়েছিলাম যে আমি আসতে পারবো না। ভাইয়া শোন আমার কথা শোন, তুই কিছু চিন্তা করিস না ভাইয়া, তুই কিছু চিন্তা করিস না। তোর জাবুকে একবার ফিরতে দে, দেখবি একটা না একটা উপায় ঠিক বেরিয়ে আসবে। তোর জাবুর লালবাজারে অনেক বড় বড় অফিসারের সঙ্গে চেনাশোনা আছে, তুই কিছু চিন্তা করিস না ভাইয়া। হ্যাঁ সত্যি বলছিস দিদি? হ্যাঁ তাহলে খুব ভালো, জানিস কারণ বিপ্লব ওদের বিরুদ্ধে যে কমপ্লেনটা লিখেছিল না, সেটা এখন আমার কাছে আছে। ওটা লালবাজারে জমাতে কথা ছিল, কিন্তু সেটাও করতে পারিনি। এখন আমি যদি কোনোভাবে ওটা লালবাজারে জমা দিতে পারি, তাহলে ওই শয়তানগুলোর মুখোশ টেনে ছিঁড়ে ফেলা যাবে। না ভাইয়া, তুই ও সমস্ত কিচ্ছু করতে যাস না। ওরা খুব খারাপ লোক ভাইয়া, নিজের চোখেই তো দেখলি বিপ্লবের ওরা কি অবস্থা করেছে ভাইয়া। তাই বলে আপনাদেরকে ছেড়ে দেবো? ছেড়ে দেবো? সমাজের বুকে ওরা মাথা উঁচু করে ঘুরে বেড়াবে এরকম আরো অপরাধ করবার জন্য, বিপ্লবের মতো প্রতিবাদীকে শেষ করে দেওয়ার জন্য। আমরা জানি তুই এখানে। আমাকে ওদের সাথে চলে যেতে হবে। কিন্তু দিদি তুই না রাখ। কি এটা বিপ্লবের নিজে হাতে লেখা সেই কমপ্লেন লেটারটা। বলতে পারিস এটাই ওর শেষ জবানবন্দি, আর এটাই ওরা হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। কারণ এর মধ্যে ওদের বিরুদ্ধে সবকিছু লেখা আছে প্রমাণ সমেত। তুই এটা জামাকে দিয়ে বলিস যেন লালবাজারে বড় কোনো অফিসারের হাতে জমা দিয়ে ওই দোষীগুলোকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করে। বলিস ভাইয়া তুই কোথায় যাচ্ছিস? দরজাটা খুলে দিতে, নইলে ওরা কাছে ভেঙে দিতে পারে। না তুই দরজা খুলবি না। কি রে তোমরা খারাপ ছিল কি রে? না আর কিন্তু দরজা ভেঙে দেবো। দিদি আমার হাতটা ছাড়, ওরা দরজা ভেঙে ফেলবে। ভাগো শোন আমার কথা শোন ভাইয়া, তুই এক্ষুনি আমাদের বাথরুমের ভিতরে গিয়ে লুকিয়ে থাক। ওরা চলে গেলে আমি তোকে ডেকে পাঠাবো। দিদি লুকিয়ে থাকবো আমি ওদের ভয়? আর একটা কথা হবে না ভাইয়া, আমি যা বলছি আমার কথা শোন, ভালো কথা বলছি, আমার মাথা টিপি না। যা ভাইয়া যা, দেরি করিস না। কোথায় গেল সোনার বাচ্চারা? ও সালা চুয়া, বেরিয়ে বলছি সালা। কি ব্যাপার, তোমরা কাকে খুঁজছো? কি চাই তোমাদের? কি হয়েছে? কি নেকা ষষ্ঠী এমন ভাব করছেন যেন কিছুই জানেন না। আমি সত্যি বুঝতে পারছি না তোমরা এখানে কেন এসেছো আর কেনই বা এমন করছো। এই শুনুন, বেশি পিড়িত মারাবার চেষ্টা করবেন না, বার করে দিন হারমিটাকে, নইলে কিন্তু কি হচ্ছে? কি অসুবিধা হচ্ছে? কি করছিস কি? বাবা অঙ্কুরের দিদি মানে তো আমাদের দিদি নাকি? দিদি আপনি কিছু মনে করবেন না, ওর অল্পতেই না মাথাটা ভীষণ গরম হয়ে, তাই বলছি শুধু ঝামেলা না করে
ওকে বার করে দিই। কাকে? আবার নাকামি মারা হচ্ছে। আরে তোর পেয়ারের ভাই অঙ্কুরকে সালা নিজেকে বেশি সিয়ানা ভেবেছে এখানে এসে পার পেয়ে যাবে। আরে যান যান, ওকে বার করে দিন। আমাদের হাতে আবার সময়টা খুব কম। এই শোন পোলায়, এদের সাথে ভদ্র হয়ে কথা বলে হবে না, বুঝলি? তুই এখানটা থাক, আর ভেতরটা দেখে আসছি। না ভেতরে কেউ নেই। গলা ছাড় সালিম, ছাড়, শুনে প্রচুর। জিজিকে ছাড়, জিজিকে ছাড়, জিজিকে ছাড় বলছি। এই বলে কান টানলে মাথা আসে। ধরলাম তো দিদির চুল, সেন্টু খেয়ে এসে তুই করলি ভীষণ ভুল। এই বাজে কথা বন্ধ কর। তোরা এখানে কেন এসেছিস? কি চাই তোদের? বিপ্লবের লেখা চিঠিটা। আমার কাছে কোনো চিঠি নেই। চল সালা, মিথ্যে কথা বলা মহাপাপ। ছোটবেলা বইতে পড়িস নি? বাবা দিদি কিছু শেখায়নি? ওকে এইভাবে মারছো কেন? কি করেছে কি ও? আপনি কিছু টেনশন নেবেন না, ওদেরকে বুঝে নিতে দিন না। আপনি বরং ততক্ষণ এই চেয়ারটিতে উঠে করে বসুন। কি হলো? কি বললাম? শুনতে পেলাম না? বসুন। আরে বসুন, বসুন। আরে বসুন। বুঝলি প্রলয়, শুয়োরের বাচ্চাটাকে ঠিকঠাক দাবাই না দিলে মুখ খুলবে বলে মনে হচ্ছে না। তাহলে বাইরে নিয়ে চল। তাহলে ওর সালা। একে তোমরা ওকে বাইরে নিয়ে যাচ্ছ কেন? কি হয়েছে কি? আমি কি তোমার চিৎকার করে লোকটাকে বলে দিচ্ছি? খুলে মুখ খারাপ করিস না। চিনচিন তো ভাই, কোনো চিন্তা হবে না। দিদি আপনি কোনো টেনশন নেই, আমরা যাবো আর আসবো। আপনি বরং ততক্ষণ আমাদের সবার জন্য একটু চা করে দেন। কাজটা মিটিয়ে সবাই সাথে বসে চা খাবো। একদম নড়বার চেষ্টা করবি না। নাকুর নুকুর করলে না সালা এখানেই টাঁসিয়ে দেবো। চল বল। আমি কি তোমার চিৎকার করে লোক ডাকবো? আমাদের দে। আমার কাছে কোনো চিঠি নেই। নেই বললাম তো। এই সালা তোর কাছেই আছে। আমার কাছে কোনো চিঠি নেই। হ্যালো, হ্যাঁ হ্যালো পুলিশ স্টেশন। আমি মুন্সিপাল থেকে বলছি। দেখুন কথা বলে গুন্ডা আমাদের বাড়িতে ঢুকে এসেছে। আমার ভাইকে রাস্তায় গেলে নিয়ে গিয়ে বেধড়ক মারছে। আপনারা প্লিজ একবার আসুন, প্লিজ। এখনো বলছি বিপ্লবের কাছে আমাদের ওইভাবে মারছো কেন? ওই চিঠি আমি তোদের কিছুতেই দেবো না। ওই চিঠিতে বড় না। দেখুন না, আমার ভাইকে কিভাবে মারছে। মনে হয় ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। মনকে শান্ত করো বসুদা, মনকে শক্ত করো, সব সব ভুলে যাওয়ার চেষ্টা করো বসুদা, প্লিজ। হ্যাঁ, ভুলতে হবে, ভুলবার চেষ্টা করতে হবে। তুই তো জানিস মা, তোর ভাইয়া তোকে কতখানি ভালোবাসত। তুই তুই যদি এইভাবে কষ্ট পাস তাহলে ওর আত্মাটা কি? না বাবা, আমার ভাই আর কিচ্ছু হয়নি বাবা, আমার ভাই আর কিচ্ছু হয়নি। ও তো আমার কাছেই আছে বাবা, ও তো আমার কাছেই আছে। ওই তো দেখো না কেমন কেমন আমার দিকে তাকিয়ে হাসছে। হয় না ভাইয়া, ও তো দূরে দাঁড়িয়ে আছিস কেন ভাইয়া? আয় আমার কাছে আয়, তোর হাতে শক্ত করে
রাখিটা বেঁধে দিই। হায় না ভাইয়া, দেখি কোনো বিপদ তোকে কখনো স্পর্শ করতে পারবে না ভাইয়া। আর ভাইয়া, আমার কাছে আয় ভাইয়া, একটিবার আমার কাছে ভাইয়া। ভাইয়া কোথায় গেলি? বাবা, চারপাশে এরকম গাঢ় অন্ধকারে ঢেকে গেল কেন? ভাইয়া, ভাইয়া, ভাইয়ার হাতে যে আমার শক্ত করে রাখিটা বেঁধে দেওয়া হলো না। ওই আগের বারের রাখির সুতোটা না বড্ড পচা ছিল, আর সেই জন্যই হয় না ভাইয়া। তোর হাতে এবার আমি সত্যি খুব শক্ত করে রাখি বেঁধে দেবো ভাইয়া। দেখবি আর কখনো কোনো বিপদ তোর হবে না ভাইয়া। ভাইয়া ভাইয়ার হাতে বাঁধলাম রাখি। ভাইয়া হবে আমার চির সুখী, বসুধা, চির সুখী, চির সুখী। আমার যত সাজবন করেছি মনেতে গহন, তারি ঢাল শোনা তুমি কখন। কত ছিল বড় হবে কখন শোনা, সারা দেশ জুড়ে নামে গাছে হবে সেদিন। সেই গরমে বুক ভরে যাবে আমার, তুমি হবো এ দেশের মাঝে এক গর্ব। আমি না থাকবো না মা, আমার খুব ভয় লাগছে মা, আমি না থাকবো না মা, আমার খুব ভয় লাগছে মা, আমি না থাকবো না মা, শোনো, আমার খুব ভয় লাগছে মা, শোনো, যেও না, আমি না থাকবো না মা, যেও না, শোনো, আমার খুব ভয় লাগছে মা। শোনো, শোনো। বসুধা, কি হয়েছে বসুধা? কি হয়েছে? তুমি এমন চিৎকার করে উঠলে কেন? কি হয়েছে? আমার বড্ড ভয় করছে নি, আমার বড্ড ভয় করছে। ভয় করছে? ভয় কিসে? এই তো আমি তোমার পাশেই আছি। তাছাড়া শুনেছি মেয়েদের নাকি এসব এরকম হয়। সব মেয়েরই এরকম হয়? সব মেয়েরাই বুঝি অন্ধকার করে দেখতে পায় একটা রক্তাক্ত শরীর তার চোখের সামনে এসে দাঁড়াচ্ছে? সব মেয়েরাই কি চোখ বুঝলেই শুনতে পায় জিজি আমাকে বাঁচা, জিজি আমাকে বাঁচা? বসুধা, বসুধা, তুমি কিন্তু আবার ছেলে মানুষ শুরু করলে। কতবার বলেছি না এসব উল্টোপাল্টা চিন্তা একদম করবে না। করতে তো চাই মানে, করতে চাই না, কিন্তু না, কোনো কথা নয়। তোমার সবার সময় হয়ে গেছে, চলো শোনো। না, চলো এসো। না, না, চলো। না, একটু বসি না প্লিজ, তোমার সঙ্গে একটু কথা বলি। কথা বলবে? আচ্ছা বেশ, বসো। বলো। বলছি, পুজো তো এসে গেল, এই সময় তোমার লেখার খুব চাপ থাকে আমি জানি। আর এবার আমার জন্য সেসব তুমি ঠিক মতো করে উঠতে পারছো না সেও জানি। না না, একদম না। যে রাধে সে চুলো হয়। তোমাকে দেখভাল করার সঙ্গে সঙ্গে আমার লেখার কাজটা দিব্যি এগিয়ে চলেছে। কি লিখছো? জানো বসুধা, একটা নতুন নাটকে হাত দিয়েছি। নাম দিয়েছি আসছে নতুন সকাল। জানুনি, ভাইয়া বলেছিল আমাদের নাকি ছেলে হবে, আর তার নামও আগে থাকতেই ঠিক করে রেখেছিল। তাই নাকি? কি নাম? সকাল। সকাল? বাহ, চমৎকার। আমার দেয়া নামটার সঙ্গে সঙ্গে অঙ্কুরের দেয়া নামটা কি সুন্দরভাবে মিলে গেল। সকাল, আসছে নতুন সকাল।
জানো বসুদা, এই নাটকটা লিখতে লিখতে না ঝট করে আমি একটা কবিতা লিখে ফেললাম। তাই আগে তো তুমি কত কবিতা লিখতে, আমাকে কত কবিতা শোনাতে, ওই এখন তো আর শোনাও না। শুনবে? শোনো, তুমি বসো। কোনো এক মশালের লালসায় দহন হয়েছে জীবন্ত প্রাণ। কোনো এক মশালের লালসায় দহন হয়েছে জীবন্ত প্রাণ। লাশ কাটা ঘরে বিভীষিকায় কত গেল মানবিক প্রাণ। অকস্মাৎ বেড়ে গেছে মাছিদের বড্ড আনাগোনা। দেহগুলো কাটা ছেঁড়ায় চেনবার নেই কোনো ঠিকানা। রক্তে রক্তে ভরে আছে মানুষের মায়া ভয়। মনুষ্যত্বের দীপালিকায় উঠছে ধুলো ছাই। শেষ নাগের অতর্কিত ছোবলে মেঘে ঢাকা পড়েছে রৌদ্র। লজ্জায় ইতিহাস মুখ লুকোচ্ছে কেউ। ব্যর্থতার আধার সাগরে জল মাপতে বসেছে দাঁড়িপাল্লা। ভিক মাগবে না অধিকার চাই? অধিকার তো তোমার ঠিকানা, তবে শঙ্কা কেন? জ্বলে ওঠো আত্মবিশ্বাসী, রক্ষা করো আত্মমর্যাদা। আরে অশ্রু জল কি কখনো দাঁড়িপাল্লায় মাপা যায়? থাকবে না, থাকবে না, কোথাও ভালো কিছু থাকবে না। বিষে বিষে ভরে যাবে সারা পৃথিবী, শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে না যাবে। না না বসুধা, না, এই কথা তোমার মেয়ের মানায় না, একদম মানায় না। তুমি না বসুধা, আর বসুধা মানে কি পৃথিবী। আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে যত অন্যায় অবিচার ঘটুক না কেন, একদিন সমস্ত কিছুর অবসান ঘটিয়ে পৃথিবী আবার একদিন শস্য শ্যামলায় পরিপূর্ণ হয়ে উঠবে। আর আমরা বলবো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন। নীল, ধ্বংসের কথা একদম ভাববে না বসুধা, ধ্বংসের কথা একদম ভাববে না। তোমরা না মেয়ে, তোমরা সর্বং সহা, শত দুঃখ কষ্ট সহ্য করো, তোমরাই তো জন্ম দাও নতুন প্রাণে। আচ্ছা বাবা কবে আসবেন কিছু বলে? 2-3 দিনের মধ্যে চলে আসবে। একটু আগে ফোন করেছিলেন, তুমি ঘুমোচ্ছিলে বলে আমি আর তোমাকে ডাকিনি। জানো, ফোনে আমি বললেন উনি ওনার দাদু ভাইয়ের জন্য একটা মশারি কিনেছেন। দাদু ভাই? ভাইয়াও তাই চেয়েছিল, ছেলে হবে। আচ্ছা নীল, ধরো আমাদের যদি ছেলে না হয়ে মেয়ে হয়, তাহলে? তাতে কি হয়েছে? ছেলে হোক বা মেয়ে হোক, যাই হোক না কেন, সে যেন একটা সৎ মানসিকতা নিয়ে, অনেক বড় মন নিয়ে মানুষের মতো মানুষ হতে পারে। ব্যাস, এর বেশি আমি আর কিচ্ছু চাই না বসুধা। তার গর্বে যেন আমরা গর্বিত হতে পারি, ব্যাস। কিন্তু সে যদি বড় হবার সুযোগই না পায়, মানে তাকেও যদি অঙ্কুর বা বিপ্লবের মতো অকালেই ঝরে যেতে হয়? বসুধা, কাগজ পড়ো না, তুমি দেখতে পাচ্ছ না আজকাল চারপাশে কি হচ্ছে? আজকাল কোথাও কারোর কোনো নিরাপত্তা নেই। যে দেশে একটা ফুটফুটে বাচ্চা মেয়েকে পুরুষ নামক পশুর লালসার শিকার হতে হয়, সেই দেশে নীল, সেই দেশে তুমি একটা নতুন প্রাণ গড়ে উঠবার স্বপ্ন দেখছো। তুমি বিষয়টাকে এত নেগেটিভ ভাবছো কেন বসুধা? নেগেটিভলি ভাবছি, নেগেটিভলি ভাবছি। নীল, নীল, তোমরা পুরুষ, তোমরা তো আর গর্ভধারণ করো না। যদি করতে, তাহলে শুনতে পেতে যে আজকালকার প্রতিটি সন্তান জন্ম দেওয়ার আগে কি বলছে। আমি যেমন চোখ বুঝলেই শুনতে পাই। আমার সকালে যেন কেঁদে কোকিয়ে বলে উঠছে, আমি দেখছি। কি খবর, কেমন আছো সব? বসুধা, আর ইউ ওকে? হ্যাঁ, ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছ তো? হ্যাঁ খাচ্ছি। তুমি বসো। নীল, কাল ভাবছি বসুধার একটা রুটিন চেক আপ করিয়ে নেবো। সে তো খুব ভালোই হবে। তাহলে কাল তুমি বেলার দিকে বসুধাকে নিয়ে আমার নার্সিংহোমে চলে এসো। কোনো প্রবলেম না? প্রবলেম বলতে আর তেমন কিছু নয়। ওর যাওয়ার কোনো দরকার নেই। ইনফ্যাক্ট আমি ভাবছিলাম যে আমি নিজেই তোমার সঙ্গে গিয়ে বা দেখা করে আসবো। তোমার সঙ্গে কয়েকটা কথা বলবার খুব দরকার ছিল আমার। এনি পার্সোনাল ম্যাটার? বলতে পারো। তাহলে কাল তুমি একাই চলে এসো।
অনেকদিন বাড়ি থেকে বেরো না, একটা আউটিং হয়ে যাবে। বলছিলাম যে পার্সোনাল ম্যাটার যখন তখন এখানে সেরে নাও না, আমি বরং ভেতর থেকে ঘুরে আসি। যা চলবে? হ্যাঁ, হলে তো ভালোই হয়। বাস ঠিক আছে, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। নাও, এবার বলো তুমি আমায় কি বলতে চাও। তনুশ্রী, তনুশ্রী, আমি এই সন্তান চাই না। কি কি বললে? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, আমি এই সন্তান জন্ম দিতে চাই না। কারণটা জানতে পারি? কারণটা আমার একান্তই ব্যক্তিগত। ডাক্তারদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তিগত ব্যাপারেও নাক গলাতে হয়, কিছু নিয়ম কানুন পালন করতে হয়। আর এটা নিশ্চয়ই তোমার অজানা নয়, বিশেষ প্রয়োজন ছাড়া গর্ভপাত সম্পূর্ণ আইন বিরুদ্ধ। আমি জানি। তাহলে তাহলে তুমি এই ডিসিশনটা নিতে চাইছো কেন? ফিজিক্যালি তুমি তো আনফিট নাও। নীল জানে তোমার এই ডিসিশনের কথা? না, ও এখনো কিছু জানে না। সিদ্ধান্তটা সম্পূর্ণ আমার একটা ব্যক্তিগত। সরি টু সে, এক্ষেত্রে নীলের সিদ্ধান্তটাও কিন্তু খুবই জরুরি। আর তাছাড়া তুমি এখন যে স্টেজে চলে এসেছো সেখানে এই অ্যাবর্শন করাটা খুবই রিস্কি। একজন রেসপন্সিবল ডক্টর হিসেবে আমি এই কাজ করতে পারি না। প্লিজ প্লিজ বসুধা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। না, আমি তোমার কোনো কথাই শুনতে বা বুঝতে চাই না। তনুশ্রী, তুমি একসময় কলেজে আমাদের বন্ধু ছিলে, সেই জন্য তোমার কাছে আমি এই হেল্পটা চাইছি। তা না হলে শহরে ডাক্তারের তো আর অভাব নেই। সেক্ষেত্রে আমাকে নিজের ব্যবস্থা নিজেকেই করে নিতে হবে। কিসের ব্যবস্থা নেওয়ার কথা হচ্ছে জানতে পারি কি? তোমাকে তো অবশ্যই জানতে হবে, কারণ এ ব্যাপারে তোমার একটা ডিসিশনের ব্যাপার আছে। ডিসিশন? কিসের ডিসিশন? বসুধা অ্যাবর্শন করাতে চাইছে। No, absolutely not. আমি সম্পূর্ণ ভেবে চিন্তে সুস্থ মস্তিষ্কে এই সিদ্ধান্ত নিয়েছি। এত বড় সিদ্ধান্তটা নেওয়ার অধিকার একা একা তোমাকে কে দিয়েছে? এই সন্তান কি শুধু তোমার একা? এই সন্তান যেমন তোমার তেমনি আমারও। ওকে ঘিরে আমার একটা চাওয়া আছে, একটা স্বপ্ন আছে, একটা অধিকার আছে। অধিকার? কিসের অধিকার? ওকে গর্ভধারণ করেছি আমি, আমার রক্ত মাংস দিয়ে ওকে তিল করে গড়ে তুলছি আমি। তাই ওকে জন্ম দেওয়ার বা না দেওয়ার সমস্ত অধিকারটাই একলা আমার, কারণ আমি অন্তঃসত্ত্বা। তুমি ভুল করছো বসুধা, তুমি ভুল করছো। একজন পুরুষও কিন্তু অন্তঃসত্ত্বা হয়। হ্যাঁ হয়। যখন 10 মাস 10 দিন সে তার পিতৃত্বের স্বপ্নটাকে ভেতর ভেতর লালন করতে থাকে, তখন সেও হয় অন্তঃসত্ত্বা। আর আমিও এখন তাই। তো আমি আমার স্বপ্নের অবসর করাতে চাই না তোমার মতো, কখনো না, কখনো না। নীল কিন্তু কথাগুলো ঠিকই বলেছে বসুধা। একটা সন্তান তার বাবা মায়ের মিলিত ভালোবাসার ফসল, তাকে এইভাবে নষ্ট করা যায় না। আমাকে একটা সত্যি কথা বলো তো, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমার উপর কি তোমার ভরসা হচ্ছে না, নাকি আমাকে তুমি ঠিক বিশ্বাস করে উঠতে পারছো না? বিশ্বাস, ভরসা। আমি না হয় তোমাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করে আমার এই সন্তানকে এই পৃথিবীতে নিয়ে এলাম, কিন্তু তুমি কি আমাকে সেই বিশ্বাস করাতে পারো যে আমার সেই সন্তান অঙ্কুর বা বিপ্লবের মতো অকালেই ঝরে যাবে না? তনুশ্রী, আমি না হয় তোমার উপর সম্পূর্ণ ভরসা করে আমার সন্তানকে জন্ম দিলাম, কিন্তু তুমি কি আমাকে সেই ভরসা দিতে পারো যে আমার সেই সন্তান ওই প্রলয় বা বুলেটের মতো একটা অ্যান্টিস্পোশাল তৈরি হবে না? তনুশ্রী, আমি না হয় তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করে আমার সন্তানকে জন্ম দিলাম, পৃথিবীতে আনলাম, কিন্তু তুমি কি আমাকে সেই বিশ্বাস দিতে পারো যে আমার সেই সন্তান আরেকটা অঙ্কুর বা বিপ্লবকে খুন করবে না? বসুধা, নীল, তনুশ্রী, তোমরা প্লিজ আমার কথাটা একটু বোঝবার চেষ্টা করো। আমি একবার আমার চোখের সামনে তিল তিল করে গড়ে ওঠা স্বপ্নকে ছিন্ন ভিন্ন রক্তাক্ত হতে দেখেছি। আরেকবার আমার নারী ছেঁড়া সন্তানকে ওইভাবে শেষ হয়ে যেতে দেখতে পারবো না নীল, দেখতে পারবো না তনুশ্রী। সে বড় কষ্টের, সে বড় যন্ত্রণার। প্লিজ আমার কথাটা তুমি একটু বোঝার চেষ্টা। এটা তোমার বানানো যুক্তি বসুধা, এটা তোমার বানানো যুক্তি। আসলে তুমি বাচ্চাটাকে জন্ম দিতে চাও না, আসলে তুমি মা হতেই চাও। হ্যাঁ, ঠিক বলেছ। আসলে আমি মা হতেই চাই না। কেন চাইবো?
যে সমাজে একজন পিতা তার সন্তানকে এতটুকু নিরাপত্তা দিতে পারে না, চোখের সামনে সন্তান খুন হয়ে গেলেও তার প্রতিবাদ না করে কেবলমাত্র নিজেদের নিরাপত্তার জন্য সেই সন্তানের খুনিদের কাছে আপোষ ভিক্ষা করে, সেই সমাজে একজন পুরুষকে বাবা হবার যোগ্যতা দিতে আমি রাজি নই। আজকের সমাজে তোমাদের মতন পুরুষরা বাবা হবার যোগ্য নয়। তুমি কি করলে নি? বসুধার গায়ে তুমি হাত তুললে? তুললাম তনুশ্রী, তুললাম। ও মেয়ে নয় তনুশ্রী, একটা রাক্ষসী, একটা ডাইনি। নিজের সন্তানের রক্ত নিজে খেতে চাইছে। তুমি কি কবি, স্রষ্টা, নাট্যকার, নতুন পৃথিবী করবে? মিথ্যেবাদী, হিপোক্রিট। তুমি জানো চোখের সামনে নিজের স্বপ্ন যদি রক্তাক্ত ছিন্ন ভিন্ন হয়ে যায় তাহলে কেমন লাগে? অ্যাক্সিডেন্ট না, সব অ্যাক্সিডেন্ট। আমার ভাইটা ওইভাবে চোখের সামনে মরে গেল, সেটা একটা অ্যাক্সিডেন্ট নেই, সেটা একটা অ্যাক্সিডেন্ট। এইগুলো কি? এইগুলো সব তোমার সৃষ্টি, তোমার কবিতা, তোমার নাটক। এইগুলো যদি তোমার চোখের সামনে একটু একটু করে ছিন্ন ভিন্ন হয়ে রক্তাক্ত হয়ে নষ্ট হয়ে যায় তাহলে কেমন লাগবে? কেমন লাগবে মিস্টার নীলাদ্রি সোম? কেমন লাগবে? এগুলো আমার সৃষ্টি, এগুলো বসুনা, এটা তুমি করতে পারো না বসুনা, এটা তুমি করতে পারো না বসুনা, এটা তুমি করতে পারো না বসুনা। আমার সৃষ্টি, আমার সব কিছু তুমি করতে পারো না, এটা তুমি করতে পারো না বসুনা। আমার সৃষ্টি, আমার সব কিছু, এটা তুমি করতে পারো না, এটা তুমি করতে পারো না। কি ব্যাপার অফিসার, হঠাৎ আপনি আমাদের থানায় ডেকে পাঠালেন কেন? অবস্থা যখন খারাপ হয় তখন এই মোহাম্মদ পর্বতের কাছে না গেলেও ওই পর্বতকেই ছুটে আসতে এই মোহাম্মদের কাছে। মনে অনেকটা ওই চাচা আপন প্রাণ বাঁচার মতো আর কি। আমার ড্যাড রুদ্র সেন থাকতে আমি আবার চাচার কাছে প্রাণ বাঁচাতে যাবো কেন? কাকে দিয়েছে রাজার পাঠ, একেবারে মাথা মোটা গামবাট। শোনো, এই তোমাদের যে বাবা আছে, মানে যার ক্ষমতায় তোমরা নানা রকম অন্যায় করেও পার পেয়ে যাচ্ছিলে, এখন সেই বাপেরও একটা বাপের খবর পাওয়া গেছে। বাপেরও বাপ মানে দাদু? কই, আমি যতদূর জানি আমাদের স্যারের বাবা তো অনেকদিন আগে মারা গেছে। কি রে বলায়, তাই তো? হ্যাঁ, আরে বাবা, আমি জন্মদাতা বাপের কথা বলছি না। তাহলে আমি বলছি ক্ষমতার বাপের কথা। ক্ষমতার বাপ? সেটা আবার কি? ওরে মাথা মোটার দল, এই তোমরা যে এতদিন ধরে যা করে অন্যায় করেও পার পেয়ে যাচ্ছিলে না, এখন সেই একটা বাপের বাপ মাঠে নেমে পড়েছে। আর তারই ইচ্ছায় 2 মাস আগে যে মার্ডার কেস দুটোকে তোমরা অ্যাক্সিডেন্ট বলে ধামাচাপা দিয়ে কেসটাকে বন্ধ করতে চাইছিলে, সেটাই এখন খুন বলে স্বীকৃতি পেয়ে আবার নতুন করে শুরু হতে চলে। সে কি 2 মাস আগে বন্ধ হয়ে যাওয়া কেস আবার নতুন করে? কে কে সে? কারা তো বস? তার নামটা জানতে পারি কি? তাহলে ড্যাডকে দিয়ে ওর কুষ্টির একেবারে ষষ্ঠী পুজো করে ছাড়বো না। যদি নিজেদের অন্তুষ্টি সৎকার করতে না চাও তাহলে তলপি তলপা নিয়ে এবার মানে মানে কেটে পড়ো, নইলে তোমাদের বাঁচানো তোমার বাপের কেন, স্বয়ং শিবের বাপেরও অসাধ্যি। আপনি কি আমাদের ভয় দেখাচ্ছেন নাকি? ভুলে যাবেন না অফিসার, আপনাকে আমরা যথেষ্ট টাকা দিয়ে থাকি। তাই আমাদের বাঁচানো আপনার কর্তব্য। এই কথায় কথায় এই কর্তব্যের ডিম পেরো। এই তোমাদের যে টাকা খেয়েছিলাম সেটা এখন ওই পদজময় মাঝে মধ্যে এই
চোয়া ঢেকুর দিচ্ছে বলে তোমাদের ডেকে একটু সাবধান করে দিলাম। আমার নামটা কি জানো তো? সুযোগ। সুযোগ দে। যদিও জীবনে নিজে সুযোগ নেওয়া ছাড়া অন্য কাউকে সুযোগ দিই না, তবে তোমাদের ব্যাপারটা একটু আলাদা, তাই এবার তোমাদের ডেকে একটু সাবধান করে দিলাম। এখন কি করবে সেটা তোমাদের ব্যাপার। ও, তার মানে আপনি পাল্টি খাচ্ছেন? হ্যাঁ, পাল্টি খাওয়াই তোমাদের ধর্ম। চোর চুরি করবে, পুলিশ পাল্টি খাবে, এটাই তো মজা। আহা, কি আনন্দ। এই জন্য পুলিশ আর উকিল কখনো কারোর বন্ধু হয়। যাকে আমার যা বলা ছিল আমি তোমাদের বলে দিয়েছি, এখন কি করবে সেটা তোমাদের ব্যাপার। আমরা কিছুই করব না, যা করার করবেন ওই রুদ্র সেন। কিন্তু আজ থেকে আমরা ওদের লাইফটা একেবারে হেল করে ছেড়ে দেবো। এমন ভয় ওদের দেখাবো যাতে ওদের বেঁচে থাকাই হয়ে উঠবে এক চরম বিভীষিকা। একদম। নমস্কার নীলাদ্রি বাবু, ভালো আছেন তো? আপনি আবার কেন ফোন করছেন? কি করব বলুন, আপনি তো আমাকে ফোন করাতে বাধ্য করলেন। যাকে যেটা বলছিলাম, বিপ্লবের লেখা চিঠিটা পেয়েছে? আপনাকে তো আগেও বলেছি, আবার বলছি, এমন ধরনের চিঠির কথা আমরা কিচ্ছু জানি না। কেন মিথ্যে কথা বলছেন জানেন না? মিথ্যে কথা বলা মহাপাপ, আর পাপের শাস্তি কি জানেন তো? মৃত্যু। তারপরে মরণ আপনার দরজায় এসে দাঁড়িয়েছে, এবার শুধু ভেতরে ঢোকার অপেক্ষা। আচ্ছা, বউকে আপনি খুব ভালোবাসেন তাই তো? চোখের সামনে আপনার বউকে মরতে দেখতে পারবেন তো? আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? না, হয় না, ভবিষ্যৎটা বোঝাচ্ছি। আচ্ছা, আমার কথার মতন না চললে আপনার বউকে যে হারাতে হবে। এবার আপনি ঠিক করুন, আমার কথার মতন চলবেন না বউ হারানো মনের দুঃখের সন্ন্যাসী হবে না? ভয় আমি দেখাচ্ছি না মিস্টার নীলাদ্রি সোম। জমের আর এক নাম রুদ্র সেন। রুদ্র সেন যা বলে সেটা আবার করে দেখাবে। আগের থেকে কন্ডিশন ভালো, তবে অ্যাবর্শনের ভূতটা কিন্তু এখনো মাথা থেকে যায়। জানি জানি, সেই জন্য ওর বাবাকে আসতে বলেছি। আমার কথা তো শুনছে না, যদি ওর বাবা বললে কিছু। কে ফোন করেছিল বলো তো? তোমার হাবভাব দেখে খুব টেন্স মনে হচ্ছিল। কোনো খারাপ খবর? আচ্ছা, তনুশ্রী, মানুষের জীবন থেকে মর্যাদা চলে গেলে কি থাকে? মর্যাদা ছাড়া আর সবকিছুই, জীবন, বেঁচে থাকা, সুখ, শান্তি। তার মানে তুমি বলছো যে মানুষের জীবন থেকে মর্যাদার কোনো মূল্যই নেই? মানুষের জীবন থেকে মর্যাদা চলে গেলে তার তো কোনো দামই থাকে না। আমি যতদূর চাই, মর্যাদাহীন জীবন কি একটা জীবন? তুমি কিন্তু আমার কাছে কিছু লুকোবার চেষ্টা করছো। ভুলে যেও না, আমি তোমার বন্ধু, তোমাকে আমি খুব ভালো করেই জানি। আচ্ছা, কে ফোন করেছিল যাতে তোমার মনে হচ্ছে তোমার মর্যাদা নষ্ট হতে পারে? ওরা না আবার ফোন করেছে। ওরা? ওরা মানে? ওরা 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 বলেছে না। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। তবে এই ঘটনাটা তোমার আরো আগে আমাকে জানানো হচ্ছিল, আমি একটা চেষ্টা করে দেখতে পারতাম।
আর এই পেশার সুবাদে ওপর মহলের কিছু মানুষের সাথে আমার আলাপ পরিচয় আছে, তারা আমাকে খুব রেসপেক্টও করে। দেখি দেখি তাদের সাথে একবার কথা বলে। তনুশ্রী, তনুশ্রী, আমার আমার পাশে একটু থেকো তনুশ্রী, একটু। আমি না আমি কেমন একা হয়ে যাচ্ছি, বড্ড একা। আমি জানি তুমি মুখে না বললেও আজও মনে মনে আমাকে আমি মানে আমরা মানে বসুধার বাবা, আমরা সবাই আছি তোমার পাশে। পৃথিবীটা এখনো এত খারাপ হয়ে যায়নি নীল, এখনো কিছু ভালো মানুষ নিশ্চয়ই আছে যারা মানুষের বিপদে মানুষের পাশে এসে দাঁড়ায়। আর আমাদের শুধু তাদের খুঁজে বার করতে হবে। দেখি কত তাড়াতাড়ি তাদের খুঁজে বের করতে পারি। চলি। দাদাবাবু, আমি রাতের খাবার সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি, জল গরম করে রিল্যাক্সে রেখে দিয়েছি। বৌদি বেশি রাতে কিছু খেতে চাইলে একটু হরলিক্স করে দিও। এত তাড়াতাড়ি চলে যাচ্ছে যে? মদনাকে নিয়ে ভাবছি করে কালকাটা শান্তির কাছে যাবো। দেখি ওই সালা হারামি পুলিশের বাচ্চা তেলটা মারতে পারি কিনা। না না, তোকে এসব ঝামেলায় জড়াতে হবে না, একদম। আমি ভাবছি তোর বৌদি সুস্থ হয়ে গেলে ওকে নিয়ে একটু দেশের বাড়িতে চলে। তোমরা চলে যাবে? হ্যাঁ, এটা না ভালো লাগছে না, কেমন যেন দম বন্ধ করা পরিবেশ। ভাবছি দেশের বাড়িতে গিয়ে থাকলে যদি হয়তো। কৃষ্ণার শেষ না দেখেই তুমি পালাতে চাইছো? দোষ নিও না গো দাদাবাবু, দোষ নিও না। আমার মুখ্য সূক্ষ্ম মানুষ, কি বলতে কি বলে ফেলেছি। তবে এটা কিন্তু ঠিক, আমরা ছোট লোকেরা কোনো জিনিসের শেষ না দেখে ছাড়ি না। আমাদের কাছের লোককে মেরে কেউ পার পেয়ে যাবে এত সহজ? ওই থানা পুলিশ দিয়ে কিছু না হলে তাকে একেবারে চলে গো দাদাবাবু, তার ঠিক সময় মতো চলে আসবে। ওরা কেউ আমাকে বুঝতে চাইছিস না, কেউ। আসলে আর পাঁচটা সাধারণ মানুষ যা পারে আমি তা পারি না। জানি না, হয়তো এটা আমার শিক্ষার দোষ। এই যুগে আমি বড় অচলে ফিরি, বড্ড অচল। এই যুগে আমি বড্ড অচল। তাহলে তুই তোর সিদ্ধান্ত বদলাবি না? বাবা, বাবা এক কথা আমাকে বারবার জিজ্ঞাসা করো না বাবা, আমার বলতে ভালো লাগে না। তাহলে কি ভালো লাগে? মানুষকে কষ্ট দিতে? নীলের মুখের দিকে একবার তাকিয়ে দেখেছিস? সেদিনের ঘটনার পর থেকে কে যেন ওর মুখে সব আলো কেড়ে নিয়ে বিষাদের অন্ধকার ঢেলে দিয়েছে। এটাই তো স্বাভাবিক। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই চায় নিজেকে নিজের সন্তানের মধ্যে দেখতে। তুমিও নিশ্চয়ই তাই চেয়েছিলে, চাওনি? চেয়েছিলাম। বিনিময় কি পেলে? নিজের হাতে নিজেকে দাহ করেছো তুমি, আর তারপর সেই কষ্ট ঢাকতে আরেকটা ছোট্ট প্রাণকে এনে খেলার ছকের গড়ে পড়ে গড়ে তুলতে চাইছো। চাইছি। বিশ্বাস ওই পরেরাই একদিন কিস্তি মাফ করবে। তোর মতো লড়াই থেকে মুখ লুকে পালিয়ে আসা চাই না।
লড়াই? কিসের লড়াই বাবা? কোথায় লড়াই? কার সঙ্গে লড়াই? তুমি তো আপোষ করছো এই সময়ের সঙ্গে, এই সমাজের সঙ্গে, যুগের সঙ্গে। বাবা বাবা, কেন তুমি পারছো না? কেন তুমি পারছো না সমস্ত কিছু ভেঙে চুরে তোলপাড় করে দিতে? কিসের বাধা তোমার বাবা? কিসের ভয়? ভয় নয়, বাধা দিচ্ছে আমার শিক্ষা, আমার সংস্কার, আমার আদর্শ। আমার শিক্ষা সংস্কার সবাই তো মুখ লুকিয়ে ভালো রাখতে চায়। আমি পাচ্ছি না। খুনের পরিবর্তে খুন দিয়ে কি সব সমস্যার সমাধান হয় রে? হয় না রে মা, হয় না। তাহলে ওদের সাথে আমাদের চিন্তাধারার পার্থক্য কোথায়? আচ্ছা মা, আমার একটা কথার জবাব দিন মা। বলো। ঠান্ডা মাথায় ভেবে চিন্তে জবাব দিবি। অঙ্কুর আর বিপ্লবকে যারা খুন করছে তাদেরকে আমরা খুনই বলি, কিন্তু যে একটা নতুন অঙ্কুরকে অঙ্কুরিত হতে দিচ্ছে না, যে দিতে চাইছে না পৃথিবীর মুখে একটা নতুন সকাল উপহার দিতে, তাদের আমরা কি বলবো? সে খুনি নয়। প্রলয় বুলেটে একটা রক্ত মাংসের শরীরকে খুন করছে, আর যে অঙ্কুর বিপ্লবের প্রতিবাদকে খুন করছে, যে খুন করছে নীলের স্বপ্নকে, আমার আদর্শ ভবিষ্যৎ সকালকে, সে তো সব ক্রিমিনালদেরকে বড় ক্রিমিনাল, সে বড় খুনি। কে সেই খুনি? পারিস বলতে? পারবি না বলতে? তুই কিছুতেই বলতে পারবি না, কারণ সেই খুনি তুই নিজে। খুনি ইউ আর মার্ডার। চলে যা আমার চোখের সামনে থেকে, চলে যা। তোকে মেয়ে বলে ভাবতে আমার ঘেন্না হচ্ছে। অঙ্কুরের দিদি বলে ভাবতে আমার কষ্ট হচ্ছে। সরে যাবি আমার চোখের সামনে থেকে। আমি নয়, তোকে ঘেন্না করবে আগামী প্রজন্মে প্রতিটি মানুষ। বাবা, আপনি কি করছেন? আপনি মানুষ। চুপ করে বসুন বাবা, মানুষ। শান্ত হয়ে বসুন। কি করছেন আপনি? অসুস্থ মানুষ। আস্তে। মানুষ কি হয়েছে? আপনার মেয়ে তার সন্তানকে ভূমিষ্ঠ হবার আগে মেরে ফেলতে চাইছে, এই তো? ধরে নিন না আপনার মেয়ের গর্ভে কোনো সন্তানই আসেনি। হতে তো পারতো বাবা, হতে তো পারতো। ধরুন আপনার মেয়ে কিংবা আমি দুজনের যে কোনো একজন বন্ধা আমাদের সন্তান জন্ম দেবার কোনো অধিকার নেই, কোনো ক্ষমতাই নেই। হতে তো পারতো। পৃথিবীতে এমন অনেক নিঃসন্তান দম্পতি আছেন বাবা, যারা নিশ্চিন্তে রয়েছে, আমাদের রয়েছে, আল্লাহতে রয়েছে। তুমি আমাকে যতই সান্ত্বনা দাও না কেন, আমি জানি এটা তোমার মনের কথা নয়, এটা শুধু তোমার মুখের কথা। তুমি মুখে যত বড় বড় কথা বলো না কেন, ভেতরে ভেতরে তুমি হচ্ছ রক্তাক্ত, কত বিক্ষত। আপনি ঠিক ধরেছেন বাবা। মুখে আমি যত বড় বড় কথা বলি না কেন, ভেতর আমি হয়ে চলেছি রক্তাক্ত, কত বিক্ষত। আসলে আমি তো একটা খ্যাপা, একটা বাচ্চা এই সংসারে আসবে ভেবে আমি সংসারটাকে ছবির মতো করে আঁকতে চেয়েছিলাম, কিন্তু যখন দেখলাম আমার সেই স্বপ্নটা অধরা থেকে গেল, তখন খেপে গিয়ে সমস্ত কিছু তছনছ করে দিয়ে আমি এই সংসারটাকে একটা যুদ্ধক্ষেত্রে পরিণত করেছি বাবা। বসুধা, তুমি ঠিক বলেছো বসুধা, তুমি ঠিক বলেছো। যে পুরুষের কাউকে নিরাপত্তা দেওয়ার ক্ষমতাই নেই, তার আর যাই হোক বাবা হওয়া সাজে না, বাবা হওয়া সাজে না। হ্যালো, এই শুনুন, আপনাদের আগে যা বলিনি এখন তাই বলছি।
এখন তাই বলছি, কান খুলে শুনে রাখুন, আমি বা আমার পরিবারের কেউ আপনাদের কোনো ভয় পাই না, কখনো ভয় পাই না। আপনাকে যা খুশি আপনারা করে দিতে পারেন। স্কাউন্ডেল, লুম্পেন, বাস্টার্ড। আমি পেরেছি, পেরেছি গো। এই বসুদা, আমি পারিনি? হ্যাঁ, আমি পেরেছি বসুদা। আমি ওদের আর ভয় পাই না, আমি ওদের আর ভয় পাই না। আমি পেরেছি বসুদা। বলো, আমি একজন পুরুষ হয়ে উঠতে পারিনি, একজন শক্ত সমর্থ পুরুষ। বলো না বসুদা, আমি একজন শক্ত সমর্থ পুরুষ হয়ে উঠতে পারিনি, একজন শক্ত সমর্থ পুরুষ হয়ে। তুমি একসাথে হয়ে পড়েছো। চলো ভেতরে চল বাবা। আমি বোধহয় পারিনি। পারবে বসুদা তো কিছু বললো। পারবে বাবা, আমি বোধহয় পারিনি। তোমাকে পারতে হবে বাবা। বসুদা তো কিছু বললো। পারবে, বলবে ও বলবে। আমি বোধহয় পারিনি। পারবে বাবা, পারবে বাবা, পারবে। তোমরা আমাকে ক্ষমা করো। আমি জানি আমি যা করতে চলেছি এটা অন্যায়, এটা অন্যায়। একটা প্রাণকে আমি শেষ করে দিতে চলেছি। মানছি এটা অন্যায়, এটা অন্যায়। কিন্তু কেউ তো তোমরা আমার সন্তানের কোনো নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারলে না। তিল তিল করে যে সন্তানকে আমি আমার বুকের রক্ত দিয়ে বড় করে তুলবো, সেও যদি ভাইয়ার মতো সে আমি সহ্য করতে পারবো না, সে বড় কষ্টে, সে বড় যন্ত্রণার, আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তাই বলে তুই আমার স্বপ্নের দেখা সকালটাকে এইভাবে নষ্ট করে দিলি? আমি আর বিপ্লব মনে মনে যে নতুন দিনের সকালের ছবি আঁকতাম, ভেবেছিলাম তোর ছেলে নিয়ে আসবে আমাদের কামনার সেই নতুন দিনের সকাল। যে কাজটা আমরা করে যেতে পারিনি, সেই কাজটা করবে আগামী দিনের সকালেরা। কিন্তু তুই এটা কি করতে চাইছিস জিজি? একটা নতুন সুন্দর সকালকে ঢেকে দিতে চাইছিস নিকষ কালো গাঢ় অন্ধকারে। ভাইয়া, অঙ্কুর তো ঠিক কথাই বলেছে দিদি। বিপ্লব যে প্রতিবাদের বীজ রোপণ করেছিল, সেটা মহিরুহ হওয়ার আগেই অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় আমাদের স্বপ্ন, শেষ করে দেওয়া হয় আমাদের বিপ্লবী চেতনাকে। তবু আমরা আশায় ছিলাম একদিন না একদিন এই অরাজকতার অন্ধকার কেটে গিয়ে আসবে নতুন সকাল। কিন্তু কিন্তু আপনি তো আমাদের সেই স্বপ্নটাকে খুন করলেন। জানিস জানিস মানুষ কিন্তু মরে গিয়েও বেঁচে থাকে তার উত্তরসূরির মধ্যে। তাই আমরাও চেয়েছিলাম আপনার গর্ভের সকাল এই পৃথিবীতে আসুক, তৈরি হোক এক নতুন সকাল, ঝকঝকে পবিত্র আলোয় ঝলমল করে উঠুক চারদিক। কিন্তু তা তো আর হবার নয়। কাল সকালে তুই সকালকে খুন করবার সাথে সাথে খুন করবি আমাদের স্বপ্নকে, আমাদের বিপ্লবী চেতনাকে। ভাইয়া তোরা সবাই আমাকে ভুল বুঝছিস। ভাইয়া তোরা সবাই আমাকে ভুল বুঝছিস। আমি নিষ্ঠুর নই রে ভাইয়া, আমি নিষ্ঠুর নই। মা ডাক শুনতে আমারও ইচ্ছে করে, ভারী ইচ্ছে করে। কিন্তু একটা ভয়, একটা হারাবার ভয় যেন সবসময় আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। আর তাই তো আমি মানুষ হয়ে যখন জন্মেছি, তখন মরতে তো একদিন না একদিন হতোই জিজি। মানছি আমরা আমাদের কাজ অসম্পূর্ণ রেখে চলে গেছি, মানে যেতে বাধ্য হয়েছি। কিন্তু আপনি বুকে হাত রেখে কথা বলুন তো দিদি, শত কষ্টের মধ্যেও কি আমাদের জন্য গর্বে আপনার বুকটা এতটুকু ভরে ওঠে না? আমরা কিন্তু প্রলয় বুলেটদের মতো সমাজটাকে নোংরা না করে সমাজটাকে পরিষ্কার করতে চেয়েছিলাম যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বয়ে চলে সুস্থ বাতাস। যে কাজটা আমরা করে যেতে পারিনি, আমাদের বিশ্বাস সেই কাজটা করবে আগামী প্রজন্ম। মানে
নতুন দিনের সকালের বার্তা বাহকেরা। কবি সুকান্তের বাণীতে উদ্বুদ্ধ হয়েও তার যে স্বপ্নটাকে আমরা বাস্তবায়িত করতে পারিনি, আমাদের বিশ্বাস আগামী প্রজন্ম সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করবেই করবে। এটা আমাদের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। চলে যাব, তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এই বিশ্বকে সকল শিশুর বাসযোগ্য করে যাব আমরা। নবজাতকের কাছে এ আমাদের দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। ভাইয়া ভাইয়া আমার কথা শোন ভাইয়া। ভাইয়া আমাকে ভুল বুঝে চলে যাচ্ছে ভাইয়া। ভাইয়া লক্ষ্মী ভাইয়া আমার কথা শোন, আমার কথাটা শোন ভাইয়া। ভাইয়া ভুল বুঝ সুযোগ সুযোগ দে। মুন্সিপাড়া থানার অফিসার ইনচার্জ। আপনি হঠাৎ এই সময়? ওই যে সুযোগ, একটা সুযোগ দিতে এলাম। নামটা আমার সুযোগ দে হলেও কখনো কাউকে সুযোগ দিই না, তবে আপনাদের কথা আলাদা, তাই এবার সুযোগ না নিয়ে একটা সুযোগ দিতে চলে এলাম। আপনি বসুন, আমি ভিতর থেকে বাবা আর নীলকে ডেকে দিচ্ছি। কোনো প্রয়োজন নেই, আমি আপনার সাথেই। আচ্ছা তার আগে বলুন তো, কার সঙ্গে ফোনে এতক্ষণ কথা বলছিলেন? আমি কখন থেকে আপনার মোবাইল আর ল্যান্ডলাইনে ট্রাই করছি, কিছুতেই লাইনটা পাই না। লাইনটা পেলে কি আর এত রাতে আমাকে ছুটে আসতে হয়? আসলে আমাদের এই ঘরে মোবাইলের টাওয়ার ঠিক মতো ধরে না, আর ল্যান্ড ফোনের রিসিভারটা ঠিক করে রাখা ছিল না। তা কষ্ট করে আপনি নিজে এলেন কেন? কাউকে দিয়ে ডেকে পাঠালেন পারতেন। মাথা খারাপ? এখন কে যে কার দাদা আর কে যে কার ভাই সেটা বোঝা ভীষণ মুশকিল, কারণ সবারই এখন ওই উপর চ্যানেলে হাত। আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছেন না তো? না। আমিও বুঝতে পারছি না। নইলে যে কেসটা বীরপুর থানা অলরেডি ইনভেস্টিগেশন রিপোর্ট জমা দিয়ে কেসটাকে ক্লোজ করে দিয়েছে, সেই কেসটাই আবার জলের ওপর ভেসে উঠলো। নিশ্চয়ই কারো টিকিতে টান পড়েছে। সামনে তো ভোট, দাদাদের গদি তো বাঁচাতে হবে। যাকে যে কারণে এখানে এসেছি সেটাই বলি। বীরপুর কলেজ থেকে 3টে ছেলে মেয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছে। হ্যাঁ, আর প্রশাসনের নির্দেশে আমাকে ওদের এখানে প্রোটেকশন দিয়ে নিয়ে আসতে হয়েছে। কিন্তু এই কিছুদিন আগে আপনি তো পার্টি খেলাম। হ্যাঁ পার্টি খেলাম। আরে বাবা, যেখানে বড় বড় দাদারাই দিন রাত্রির পার্টি খাচ্ছে, সেখানে আমি তো কোন ছাড়? আমাদের মানে পুলিশের লোকদের অবস্থা কেমন জানেন? অনেকটা ওই শাখের করাতের মতো। এই উপর মহলের কথা শুনে কাজ করতে গেলে জনগণের খিস্তি, আর এই জনগণের কথা শুনে কাজ করতে গেলে নির্বাসন, একেবারে নির্বান্ধব জায়গায় নির্বাসন। অফিসার অফিসার এই খানিকক্ষণ আগেও কিন্তু ওরা ফোন করে ভয় দেখাচ্ছিল তো। আর ভয় দেখাবে না, জোকের মুখে নুন পড়ে গেছে। হ্যাঁ যাকে আপনি তাহলে ওদের সঙ্গে কথা বলুন, আমি ওদের ভেতরে পাঠিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করছি। আর হ্যাঁ, একটু তাড়াতাড়ি কথা বলবেন, কারণ আমাকেই তো আবার ওদের বীরপুরে পৌঁছাতে হবে। চলি। তোমরা এখানে কথা বলো তাড়াতাড়ি, আমি তোমাদের জন্য বাইরে গাড়িতে অপেক্ষা করছি। ঠিক আছে? তোমরা? আমরা অঙ্কুরের বন্ধু। এর আগেও আমরা একবার এসেছিলাম, কিন্তু তখন আপনি অসুস্থ ছিলেন বলে। তোমরা তোমরাই আমার ভাইয়ের সেই পঞ্চপাণ্ডব? হ্যাঁ দিদি, এখন অবশ্যই পরিচয়টুকুই যা সম্ভব। তা আমার কাছে তোমাদের কিসের প্রয়োজন? আগামীকাল আমরা দল বেঁধে বীরপুর কলেজ এবং হোস্টেলের সমস্ত ছাত্রছাত্রীরা লালবাজারে আসছে প্রলয় ও বুলেটের বিরুদ্ধে সাক্ষী। পুলিশ যদি কোনো স্টেপ নেয় তো ভালো, তা না হলে আমরা মোমবাতি মিছিল করে এই সমগ্র জনগণকে জাগিয়ে তুলব। আমরা সবাই চাই আমাদের এই আন্দোলনে আপনি মানে আপনারা সবাই শামিল হন দিদি। আমরা? হ্যাঁ দিদি, হ্যাঁ, আপনারা, আপনি, আমরা, আপনারা সবাই। কেন দিদি, আপনি কি চান না অঙ্কুর বিপ্লবের খুঁড়া সাজা পাক? আর চুপ করে থাকলে চলবে না দিদি, আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। অন্যায়ের মোকাবিলা করবার সময় এসে গেছে। মরবার আগে আর কাউকে ওইভাবে মরতে হবে না। আপনি হলেন অঙ্কুরের খুনের একমাত্র সাক্ষী দিদি,
তাই আপনিই পারবেন খুনিদের শনাক্ত করতে। আপনি পারবেন না দিদি আমাদের সঙ্গে পায়ে পা মেলাতে? পারবেন না দিদি আমাদের এই আন্দোলনে শামিল হতে? হ্যাঁ দিদি বলুন, পারবেন না দিদি? বলুন দিদি, পারবেন না? প্লিজ বলুন, পারবেন না? বলুন আপনি পারবেন না? পারবো, পারবো, পারতে আমাকে হবেই। ইয়েস, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের কাজ যেখান থেকে হোক প্রলয় বুলেটের বিরুদ্ধে লেখা বিপ্লবের সেই শেষ চিঠিটা আমাদেরকে খুঁজে বের করতেই হবে, কারণ ওটাই হচ্ছে ওদের মারণাস্ত্র। আর ওই চিঠির জন্যই তো অঙ্কুরকে এইভাবে মরতে হলো। অথচ অথচ আশ্চর্যের কথা দেখ, অঙ্কুরের ডেড বডির কোথাও কিন্তু সেই চিঠিটা খুঁজে পাওয়া যায়নি। ওই চিঠিটা ভাইয়া আমার কাছে রাখতে দিয়েছিল। সত্যি? হ্যাঁ, মনে ছিল ওইটাই নাকি ওদের লড়াইয়ের একমাত্র হাতিয়ার। হ্যাঁ দিদি, হ্যাঁ, অঙ্কুর একদম ঠিক কথা বলেছিল। কিন্তু চিঠিটা আমি কোথায় রেখেছি বলো তো? একটু মনে করার চেষ্টা করুন। একটু মনে করার চেষ্টা করুন। এবার আমাদের যেতে হবে রে, সুযোগ বাবু অধৈর্য হয়ে পড়েছে। চলুন। তবে হ্যাঁ, আপনি তাহলে যে করি হোক আজকে রাতের মধ্যে চিঠিটাকে খুঁজে বের করে কাল লালবাজারে চলে আসবেন। না, আমি কালকে বীরপুরেই যাব। তারপর সেখান থেকে তোমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে যাব লালবাজার। আমাদের হাতে থাকবে প্রতিবাদের ফেস্টুন, আর কণ্ঠে থাকবে প্রতিবাদের গান। চলি। না না, চলি বলতে হয় না ভাই, বলো আসি। আসি দিদি। এসো। আচ্ছা, চিঠিটা আমি কোথায় রাখলাম? এইখানে চিঠিটা রেখেছিলাম। ভাইয়া তো চিঠিটা আমাকে এইখানেই দিয়েছিল। হ্যাঁ, ঠিকভাবে দিয়েছিল। এই তো পেয়েছি। থ্যাংক গড। বাবা, নীল, একবার এই ঘরে এসো না। কি হয়েছে মা, কি হয়েছে? এক্ষুনি ওই বীরপুর থেকে ভাই আর কয়েকজন বন্ধু এখানে এসেছিল। এর আগে ওরা এসেছিল, কিন্তু আজ এসেছিল না। ওরা কালকে বীরপুর থেকে মিছিল করে লালবাজারে আসবে। আমাকে ওরা ওই মিছিলে যোগদান করবার জন্য ডাকতে এসেছিল। কিন্তু মা, তোকে তো কাল তনুশ্রী নার্সিং হোমে যেতে হবে। না বাবা, নার্সিং হোমে যাওয়ার আর আমার কোনো প্রয়োজন নেই। আমি কালকে ওদের সঙ্গে বীরপুরেই যাব। দেখো না, আমি ভাইয়ার দেওয়া ওই বিপ্লবের শেষ চিঠিটা খুঁজে পেয়েছি। ভাইয়া বলেছিল এটাই নাকি ওই প্রলয় আর বুলেটদের বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে বড় হাতিয়ার। হ্যাঁ হ্যাঁ, কালকে আমরা সবাই মিলে ওই মিছিলে যাব। তুমি যাবে বসুধা? ওদের প্রতিবাদে শামিল হতে যাবে? নিশ্চয়ই যাব। আমি একা নয়, আমরা তিনজনই যাব। আমাদের সকাল এই পৃথিবীতে আসবে। তাই যতটা পারি চারপাশ জঞ্জাল মুক্ত করে যাই। আমরা সবাই মিলে চেষ্টা করলে পারবো না আমাদের সকালের জন্য সুন্দর একটা পৃথিবী তৈরি করতে? কি আমরা পারবো না? নিশ্চয়ই পারবো বসুধা, আমাদের পারতেই। আমি লিখেছি আমার আসছে নতুন সকাল নাটক। আগুন পথে ঝাড়বি আয়, বুঝে চোখেরই জল, রক্তে ভেজা রাত শেষ হলো, আসছে নতুন সকাল। আসছে নতুন সকাল, আসছে নতুন সকাল, আসছে নতুন সকাল।